অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি প্রফেসর জয়েন করেছে এখানে, আমি দেখতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমজাদ, ভালো আছো? জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমজাদ হলো যশোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন। থ্যাংক ইউ ফর কামিং। জি স্যার। এখানে আমি দেখতে পাচ্ছি ডক্টর আলী ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে ডক্টর মাহবুব রাব্বানি, এআইবি। আমি দেখতে পাচ্ছি এখানে মিডিয়া খুবই ভালো, শারমিনকে দেখতে পাচ্ছি আমি। আমার ফ্রেন্ডরা আছে এখানে, মিজান, প্রফেসর মিজান আছে সিলেট ইউনিভার্সিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর ওপেনিং ইউর টিভি মিজান। সুপ্রিয় দর্শক ও পাঠকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিজ্ঞানী অর্গের বিশেষ আয়োজনে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সামিউল আলিম, পড়াশোনা করছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এবং আজকের অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ, কারণ আজ আমাদের সাথে আছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক বিজ্ঞানী, যিনি ন্যানো টেকনোলজি গবেষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনন্য অবস্থান তৈরি করেছেন। আমরা গর্বের সাথে স্বাগত জানাই কোপেন স্টেট ইউনিভার্সিটি এর সেন্টার ফর ন্যানো টেকনোলজি এর পরিচালক প্রফেসর ডক্টর জামাল উদ্দিনকে। স্যার, আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার। প্রথমে আপনার শৈশব নিয়ে আমরা জানতে চাচ্ছি। স্যার, আপনি বাংলাদেশের সন্তান হয়ে আজ যুক্তরাষ্ট্রের এক বিশেষ গবেষণা কেন্দ্রের নেতৃত্ব দিচ্ছেন। আমরা জানতে চাই আপনার ছোটবেলা কেমন ছিল এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ প্রথম কোথায় থেকে এসেছে? থ্যাংক ইউ সামিউল। প্রথমেই সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। যারা বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশে দেখছেন তাদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার অনুষ্ঠানে আসার জন্য। এবং সেই সাথে সবচেয়ে বড় কথা, এখানে ডক্টর মশিউর রহমান, যিনি সিঙ্গাপুরে কর্মরত আছেন, এবং উনি যেভাবে এই বিজ্ঞানী.org কে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা আসলে ইটস এ দৃষ্টান্তমূলক উদাহরণ। যে আমি কি বলবো, আমি যখন ওয়েবসাইটে গিয়েছি বিজ্ঞানী.org এ, এখানে অনেক কিছু জানার আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, সবচেয়ে আমি অভিনন্দন জানাচ্ছি ডক্টর মশিউর রহমান এবং তার গ্রুপকে, বিশেষ করে যে এই পর্যন্ত 200 জন 200+ বিজ্ঞানী, রিসার্চার, ফ্যাকাল্টি এদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছেন। এটার জন্য আমি একটা হাততালি দিচ্ছি, যে এটা আসলে গর্ব করার মতো। উই আর প্রাউড অফ ইউ ডক্টর মশিউর রহমান, যেটা আপনি করেছেন। এটা মানে আমি এক বাঙালি হিসাবে আমি গর্ব করি। এবং প্লিজ কিপ আপ দ্য মোমেন্টাম। এবং আমার বিশ্বাস যে আপনারা ভালো করছেন এবং আরো ভালো করবেন। এবং আমি যতটুকু পারি আপনাদেরকে বিভিন্ন ব্যাপারে আমি সাহায্য করব। এখানে অনেক প্রফেসর আছে, ইয়াং প্রফেসর আছে, রিসার্চার আছে, আমাদের ফ্রেন্ডরা আছেন এখানে বিভিন্ন পেশায়। এবং আমি শিওর যে আপনাদের এই বিজ্ঞানী.org যেটা নিয়ে কাজ করছেন অনেক দিন যাবত আপনারা, এবং এটাকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবে এবং এটা প্রসার করবে আমার বিশ্বাস। আচ্ছা, এখন সামিউল, তোমার প্রশ্নে আসি। সেই আমার শৈশবকালের কথা, এবং আমি কেন মানে এটা, এই যে আমি যে একজন, আমি নিজেকে এখনো মনে করি না, আমি এখনো শিখছি, আমি এখনো কাজ করছি, শিখার কোনো অভাব নেই। তারপর আমি বলছি, আমি আসলে আমার ছোটবেলাটা কেটেছে, বিশেষ করে আমি ঢাকাতেই জন্ম। আমার ছোটবেলার আমি ঢাকাতেই হাতিরপুলেই আমাদের বসবাস ছিল। এলিফ্যান্ট রোড, হাতিরপুল, ধানমন্ডি এরিয়া যেটা বলে। আমার জন্ম হয়েছে হলি ফ্যামিলিতে। আমার ঢাকাতেই, তো হলি ফ্যামিলিতে জন্ম। তারপর আমার বাবা 1950 এবং 85-এর দিকে ঢাকাতে আসেন আর কি। উনি একদম অজপাড়া গায়ের গ্রামের, আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্ট আর কি, আগে কুমিল্লা ছিল, ওখান থেকে এসেছেন বলতে গেলে শূন্য হাতে। এবং ওনার যে স্ট্রাগল করেছেন, মানে ভীষণ, আমরা কি বলবো, আমার বাবার কথা যখন মনে পড়ে তখন আমার আসলে প্রচুর
আমি ইমোশনাল হয়ে যাই আর কি। উনি অনেক কষ্ট করেছেন। যাই হোক, তারপর আমার স্কুল জীবন ছিল তেজগাঁও পলিটেকনিক স্কুল। আমি 82-তে আমার এসএসসি, 84-এ আমি ঢাকা কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট করেছি। তারপর আমার ইচ্ছা ছিল আমি মেডিকেল পড়া। যাই হোক, আমি মেডিকেলে সত্যি কথা বলতে গেলে আমি চান্স পেইনি। হ্যাঁ, তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তারপর কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অনার্স এবং মাস্টার্স করে আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করি কয়েকটা দেশে, বিশেষ করে জাপানে করেছিলাম আমি অনেক। তারপরে জাপানের গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা 94-এর দিকে, 93-তে আসলে মাস্টার শেষ করার পরে আমি কয়েক বছর চেষ্টা করতে থাকি জাপানে লেখালেখি প্লাস পাশাপাশি টিচিং এ ছিলাম বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলে। আমার ইচ্ছা ছিল যে আমি বাইরে চলে যাব, বাইরে গিয়ে আমি হায়ার এডুকেশন পিএইচডি করবো, এই ধরনের আমার প্ল্যান ছিল আর কি। এনিওয়ে, তখন 93-তে আমি লেখালেখি শুরু করি। আমার বাবা বেঁচে ছিলেন 92 পর্যন্ত। আমার খেয়াল আছে উনি যখন পিজি হসপিটালে উনি চলে যাওয়ার আগে পৃথিবী থেকে, আমার তখন মাস্টার্স চলছিল এবং আমার থিসিস তখন উনি হাত দিয়ে ধরেছেন যে বাবা তুমি পারবা। এবং আমি তখন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি এবং আমার মাকে বলতো যে ওর জন্য যত টাকা পয়সা লাগে তুমি হেল্প করবা। আমার মনে আছে তারপর তো উনি চলে গেলেন 92-তে পৃথিবী ছেড়ে। তারপর আমার স্কলারশিপটা হয় 94-এ, উনি দেখে যেতে পারেননি। সেটা হলো ওসাকা ইউনিভার্সিটিতে। এর আগে একটা ইউনিভার্সিটি হয়েছিল, ওটা মাস্টার্স, কিন্তু আমি ওখানে যাইনি, এটা ওকিনাওয়াতে। তারপর 94-এ আমি ওসাকা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি জাপানের, ওখানে আমি পিএইচডি করে চলে যাই। আসলে এইভাবেই আসলে আমার ইয়েটা মানে শৈশবকাল থেকে শুরু করে, আমি জাস্ট সংক্ষিপ্তভাবে বললাম, এভাবেই চলে আসে আর কি। স্যার, ওই সময় উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া অত সহজ ছিল না। তো সেই সময় নিশ্চয়ই অনেক বাধা সংগ্রাম, সুযোগ সংক্রান্ত অনিশ্চয়তা ছিল। তো সেই সময় কোনো বিশেষ ঘটনা কি আমাদের সাথে শেয়ার করতে চান? হ্যাঁ, এটা চমৎকার একটা প্রশ্ন। যখন আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তাম, আমরা দেখতাম যে সিনিয়র ভাইরা যারা বায়োকেমিস্ট্রি, ফার্মাসি, কেমিস্ট্রি, তারা লেখালেখি করতো এবং তো আমরা ভাবতাম যে স্কলারশিপ ছাড়া তো সম্ভব না, কারণ নিজের পয়সায় মানে ফ্যামিলি থেকে এটা খুব ব্যয়বহুল। তখন আমরা অনেক ফ্রেন্ডরা, আমাদের একজন ফ্রেন্ড এখানে আছে ডক্টর মিজানুর রহমান, ও জাপানি পিএইচডি করেছে কিয়োটো ইউনিভার্সিটি থেকে। তো আমরা অনেক ফ্রেন্ডরাই আমরা লেখালেখি শুরু করলাম। কেউ টোফেল জিআরই দিয়েছে। ইট ওয়াজ নট ইজি। তখনকার সময় আসলে আমেরিকাতে যাওয়াটা খুবই কষ্ট ছিল, ভেরি টাফ ছিল। আর স্কলারশিপটা তো এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, প্লাস চেষ্টা, তারপরে থিসিস ওয়ার্কের উপর নির্ভর করে, যে কিছুর উপর কাজ করেছি আমরা তার উপর নির্ভর করে ওই প্রফেসর ইন্টারেস্ট কিনা। তারপর অনেক ইউনিভার্সিটিতে আমি লেখালেখি করলাম, বিশেষ করে জাপানে। ইট ওয়াজ নট ইজি। এই জন্যই তো বললাম, আমরা পাস করার পরে আমি অনেক দিন চেষ্টা করেছি। আমি আমেরিকাতে বলতে গেলে চেষ্টা করিনি, কারণ টোফেল জিআরই এগুলো আমি দেইনি। আমার ইচ্ছা ছিল জাপানে যাওয়ার, ওইটাই আমার টার্গেট ছিল। এবং আমার আসলে অনেক লেখালেখি পর, অনেক ইউনিভার্সিটি লেখালেখি করার পর, বিশেষ করে আমরা চলে যেতাম আমাদের লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন জার্নাল দেখে ওই সমস্ত প্রফেসর রিসেন্ট যারা পাবলিকেশন করেছে ওই সময়ে, আমি ব্যাক ইন 90-র কথা বলছি, তো ওই সময়ে আমরা লিখতাম বিভিন্ন প্রফেসর কাছ থেকে। তো আমরা দেখতাম যে সিনিয়র ভাইরা চলে গেছে অনেকে, প্লাস ফার্মাসি, বায়োকেমিস্ট্রি এরাও। তারপরও আমরা দেখা গেল যে রেসপন্ড পেলাম আমি ওসাকা ইউনিভার্সিটি থেকে। এবং এটা আমি খুব লাকি, ওখানে বাংলাদেশি একজন ছিল চিটাগং ইউনিভার্সিটির ডক্টর আশরাফ, আরো অন্যান্য বিদেশিরও ছিলেন। তো এভাবেই আসলে খুব একটা ইজি ছিল না তখনকার সময়। এখন আসলে এখনকার যারা আমি দেখি শত শত ছেলে আসতেছে আমেরিকাতে, অস্ট্রেলিয়া বা বাংলাদেশে, আমাদেরকে লেটার অফ সাপোর্ট দিতে হয়। তো ওই সময়ে এত সহজ ছিল না আসলে ব্যাপারটা।
খুব জি স্যার, জি। সো স্যার, আপনি ন্যানো টেকনোলজি নিয়ে গবেষণা করছেন। ন্যানো টেকনোলজি নামটি শুনতে যত আকর্ষণীয়, এর ভেতরে বিজ্ঞান আরো হয়তো বিস্ময়কর। আমাদের সাধারণ দর্শক শ্রোতাদের জন্য জানতে চাই, ন্যানো টেকনোলজি আসলে কি এবং কেন এটি আধুনিক বিজ্ঞানের জন্য এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আসলে আমি বরাবরই সবসময় যখন টিভি সাক্ষাৎকার বা বিভিন্ন নিউজ মিডিয়াতে আমি যখন বাংলাদেশে বা বিভিন্ন দেশে বা এখানেও আমি সাক্ষাৎকার দিই, তখন আসলে সবাই এটা প্রশ্ন করে, কারণ এটা সম্পূর্ণ একটা নিউ ফিল্ড, নট নিউ বাট আর্লি 2000 পরে এটা ভীষণ ভাবে পৃথিবীতে বিভিন্ন দেশে বিস্তার করেছে। এখন তো আরো বেশি হচ্ছে। তো ন্যানোটা হলো খুবই ক্ষুদ্র, মানে এতই টাইনি টাইনি টাইনি, যেটা আমরা ইংরেজিতে বলি 1 billionth of 1 meter, মানে 1000 কোটি ভাগের 1 ভাগ, বা এতই ছোট। সেটা এখন বলতে পারো যে এটা নিয়ে কিভাবে কাজ করা যায়, এটা এতই ছোট, চোখে দেখা যায় না, আমরা কিভাবে কাজ করব, এটা স্বাভাবিকভাবে চলে আসে প্রশ্নটা। এটা আসলে যেহেতু দেখা যায় না, তো এটা আসলে এটার ব্যাকগ্রাউন্ডটা যখন রিচার্ড ফাইনম্যান ব্যাক ইন 1959-এর দিকে, এটা বিখ্যাত একজন ক্যালটেক প্রফেসর ছিলেন, উনি যখন একটা ইয়েতে মিটিং এ, মনে হয় ডিনার মিটিং এ, আমি যতটুকু জানি, ক্যালটেকের, তো ক্যালিফোর্নিয়াতে, তখন ওই সময়ে লোকজন বলতেছিল উনি যে দেয়ার ইজ এ প্ল্যান্টি অফ রোম ইন দি বটল। এটা একটা কোট করছি আমি, যেটা এটা বিখ্যাত একটা উক্তি, দেয়ার ইজ এ প্ল্যান্টি অফ রোম ইন দি বটল। সো উনি বলছিলেন 1959-এ। তো বলার পর লোকজন বলতেছে যে আর ইউ, মানে তাকে একটু অন্যভাবে বললো যে এই ধরনের কি ম্যাটেরিয়ালস বা বস্তু কি এক্সিস্ট করে? তখন মানে কে জানতো যে আফটার, তাই না, 40-50 ইয়ার্স লেটার, এখন ন্যানো যুগ, নেক্সট 100 ইয়ার্স আমার তোমার ন্যানোই এটা ডমিনেট করবে। তার সাথে অবশ্য এআই যোগ করলাম, এআই অলসো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেটা তখন তো উনি জানতেন না, তাই না, 1959-এ। তখন লোকজন একটু হাসাহাসি করলো, তাকে একটু অন্যভাবে করলো, এই ধরনের বস্তু আছে কিনা। বাট নাও দেখা যাচ্ছে যে আসলে ইটস রিয়াল, এই সমস্ত বস্তু আছে, এবং এগুলোর প্রপার্টিস গুলো, এখন ওই যে তোমার কথায় আসি, যে এতই ছোট, যেমন ধরো আমি একটা সংক্ষিপ্ত ভাবে বলি, আমরা গোল্ড অর্নামেন্টস পরি, তাই না, এটা কালাতে হলো, ইয়ে হলো, তাই না। যখন এই গোল্ডটাকে আমরা এতই ছোট কণায় নিয়ে যাব, হ্যাঁ, গোল্ড আমরা ন্যানো পার্টিকেলস বলি, যে এতই ছোট আকারে নিয়ে যাব, যেটা 10 to the power -9, 1 billionth of 1 meter, এত ছোট আকারে নিয়ে যাব, মানে চিন্তাই করা যায়। ওই যে বললো যে দেয়ার ইজ এ প্ল্যান্টি অফ রোম ইন দি বটল, এতই ছোট আকারে আমরা নিয়ে যাব, যেখানে এই গোল্ডটাই বিভিন্ন কালারে, অবশ্যই সাইজ ডিপেন্ডেন্ট, এটা আমরা বলি আমাদের বিজ্ঞানে, একদম কালারলেস টু অল দ্য ওয়ে রেড কালার। এর মধ্যে ইয়েলো হতে পারে, সবুজ হতে পারে, তাই না, গ্রিন হতে পারে, ব্লু হতে পারে, রেড হতে পারে, সবগুলো বিভিন্ন সাইজের গোল্ড। কিন্তু ন্যানো পার্টিকেলস বিভিন্ন সাইজের, গোল্ড কিন্তু একটা কালার, যেটা বাল্ক, যেটা আমরা বলি, যেটা মেটাল। কিন্তু যখন আমরা গোল্ড ন্যানো পার্টিকেল সলিউশন নিয়ে যাব, বিভিন্ন কালারের, এবং এটা ডিপেন্ড করে সাইজের উপর, এবং এক একটা ন্যানো পার্টিকেলস, গোল্ড ন্যানো পার্টিকেলস এক একটা অ্যাপ্লিকেশন। এবং এর মধ্যে অন্যতম অ্যাপ্লিকেশন যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলছে, যেটা ক্যান্সার থেরাপিতে ইউজ করা হয়, সেই গোল্ড ন্যানো পার্টিকেলসটা সাধারণত 1 to 10 ন্যানোমিটারের মধ্যে হতো। তো গোল্ড ন্যানো পার্টিকেল 20 ন্যানোমিটার হয়, আবার 30 ন্যানোমিটার হয়, 50 ন্যানোমিটার হয়, এটা ডিপেন্ড অন দ্য কালার। তো এই যে দেখো যে গোল্ডটাকে কোথায় নিয়ে চলে গেছে, একদম বিলিয়ন অফ মানে ন্যানোমিটার লেভেলে। তো ওগুলো নিয়ে এখন বিজ্ঞানীরা কাজ করছে বিভিন্ন ধরনের। এই যে ভ্যাকসিন, এই যে কোভিড ভ্যাকসিন, ওইদিন আমি একটা লেকচার শুনছিলাম, একজন ভদ্রমহিলা, উনি ভ্যাকসিনেশন কোম্পানি থেকে এসেছেন,
ইউনিভার্সিটি মেরিল্যান্ডে, আমি ওখানে গিয়ে দেখলাম উনি এটার উপরই দিয়েছেন। তো উনি ওই যে LNP লিপিড ন্যানো পার্টিকেল, যেটা কোভিড ভ্যাকসিন ইউজ করেছে ওরা একটা লেয়ার হিসাবে, কাভার্ড লেয়ার হিসাবে। কেন? যাতে এটা টার্গেট লেভেলে যখন সেলে যাবে, এটাকে ড্রাগ ডেলিভারি বলি আমরা, যখন সেলে যাবে ওটাকে যাতে যাওয়ার সময় যাতে ক্ষতি না হয় ড্রাগটা, এটাকে কাভার করবে। সেই যে ন্যানো পার্টিকেলস, গোল্ড ন্যানো পার্টিকেলস ইউজ করে ওরা, বা অন্য ন্যানো পার্টিকেলস ইউজ করে ওরা বলেন লিপিড ন্যানো পার্টিকেলস। বাট যখন আমি প্রশ্ন করলাম যেটা কি ধরনের ন্যানো পার্টিকেলস, উনি বললো যে আমি আই ডোন্ট নো, স্টিল নাও আই ডোন্ট নো কি ধরনের ন্যানো পার্টিকেলস এটা ইউজ করে। যাই হোক, এনিওয়ে, তো ওই যে লিপিড LNP ইউজ করে, এইটার ফলে, যার ফলে এটা বিজ্ঞানীরা মানে যারা ভ্যাকসিনেশন সায়েন্টিস্টরা এত অল্প সময় একটা ভ্যাকসিন ডেভেলপ করতে 10 থেকে 15 বছর লাগে। হ্যাঁ, মানে এটা চিন্তাই করা যায় না। সেই জায়গায় এরা 1 থেকে 2 বছরের মধ্যে এটা কমপ্লিট করে এটা কত মানুষের লাইফকে সেভ করেছে, এটা চিন্তাই করা যায় না। তো সেটাই বলছি যে যে ওই যে তোমার কথা বলতেছিলাম যে এটি সংক্ষিপ্তভাবে, এটা আসলে অনেক বলা যায়। তো এটা এতই ক্ষুদ্র যে এই ন্যানো পার্টিকেলস গুলো শুধু গোল্ড না, এটা সিলভার ন্যানো পার্টিকেলস আছে, আয়রন ন্যানো পার্টিকেলস, বিভিন্ন ধরনের মেটাল ন্যানো পার্টিকেলস আছে। এবং এক একটা অ্যাপ্লিকেশন, ওয়াটার পিউরিফিকেশনে, এনার্জি অ্যাপ্লিকেশনে, কসমেটিক্সে, এগ্রিকালচারে, ন্যানো পেস্টিসাইড, ন্যানো এগ্রিকালচার, বিভিন্ন ধরনের মানে অ্যাপ্লিকেশন। এমন কোনো অ্যাপ্লিকেশন নেই যে ন্যানো অ্যাপ্লিকেশন নেই। মানে ন্যানোটা এখন এমন একটা বিউটি যে ন্যানো, যে এভরি সাবজেক্ট কভার করে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইঞ্জিনিয়ারিং, এভরিওয়্যার, এগ্রিকালচার। তো দ্যাটস দ্য বিউটি অফ ন্যানো। আচ্ছা স্যার, আমরা এখন জানি যে AI এর অনেক বেশি প্রভাব প্রায় সব সেক্টরেই পড়ছে। স্যার, আপনার ন্যানো টেকনোলজি সেক্টরে কি এআইটা কেমন প্রভাব ফেলছে, আপনার কি মনে হয়? Very interesting. Artificial intelligence already actually আমাদের একজন আন্ডারগ্র্যাড স্টুডেন্ট, এবং এখানে আছে, আমি শিওর যে অজয় কুমার আছে এখানে, ডক্টর, তুমি আছো। ও AI এর উপর কাজ করে, ওর প্রচুর পেপার আছে এবং মেশিন লার্নিং নিয়ে কাজ করে। এখানে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড UMBC ডক্টর রিয়াদুল ইসলাম কাজ করে। এখন ওই AI ধারণা নিয়ে, এআইটা তো মেইনলি মেশিন লার্নিং, তো মেশিন লার্নিং এবং অন্যান্য যেগুলো আছে মেইনলি মেশিন লার্নিং। তো ওই ডেটা ইউজ করে আমরা একটা পেপার করেছি। অজয় কুমার ইজ ওয়ান অফ দ্য কি অথর অফ দ্যাট, করসপন্ডিং অথর অফ দ্যাট, ওর স্টুডেন্ট নিয়ে, আর আমাদের এখানে স্টুডেন্ট নিয়ে আনসুপারভাইজড ডেটা নিয়ে কাজ করেছে। ও হলো জায়েদ, এবং জায়েদ কয়েকটা ইয়েতে AI কিভাবে ইন্টিগ্রেট করা যায় ন্যানো টেকনোলজিতে, এই যে তুমি যেটা বললা, তো মেশিন লার্ন কিভাবে ইউজ করা যায় ন্যানো টেকনোলজি, সেটার উপরই একটা টক দিয়েছে। এবং ওই পেপারটাই আমরা সাবমিট করব। আমরা আসলে এটা সাবমিট করার কথা অনেক আগেই, তো আমি খুব শীঘ্রই এটা সাবমিট করছি। তো যেটা বললাম যে আমি খুবই ইন্টারেস্টেড, আমরা আমাদের অনেক স্টুডেন্ট এবং আমাদের অনেক প্রফেসর লাইক অজয় কুমার বা অন্যান্য যারা আছে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স ইয়েতে, সাবজেক্টে বা ডিসিপ্লিনে, তাদের নিয়েই আমরা কাজ করব। যেহেতু আমি কেমিস্ট, আমার লাগবে কম্পিউটার সায়েন্টিস্ট, আমার লাগবে ফিজিসিস্ট, আমার লাগবে বায়োলজিস্ট, আমার ইঞ্জিনিয়ার লাগবে। তো এই একটা গ্রুপের মাধ্যমে যদি কাজ করা যায় তাহলে তোমার অনেক কিছুই করা যায় আর কি। তো এআইটা রিয়েলি এটা ভালো দিক হবে যদি ন্যানো টেকনোলজিকে একসাথে ইন্টিগ্রেট করা যায়। স্যার, আপনি যে সেন্টার ফর ন্যানো টেকনোলজির পরিচালনা করছেন, এর মূল লক্ষ্য বা ভিশন কি, এবং বর্তমানে আপনারা কোন ধরনের গুরুত্বপূর্ণ গবেষণার দিকে বেশি কাজ করার চেষ্টা করছেন বা করছেন? আমাদের আসলে আমাদের ওয়েবসাইট আছে, ওখানে আমরা সাধারণত সবকিছুই ইয়ে করেছি ওয়েবসাইটে। আমরা সাধারণত প্রচুর বিষয় নিয়ে গবেষণা করি, যদিও আমাদের ইউনিভার্সিটিটা ছোট, বাট আমরা অনেক কিছুই করি যেটা ইন্টারন্যাশনাল লেভেলে। আমাদের প্রচুর কোলাবোরেশন রিসার্চ আছে, বিশেষ করে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে।
মালয়েশিয়াতে, এবং আরো আছে জাপানে, কোরিয়াতে, বিশেষ করে আমেরিকার প্রচুর ইউনিভার্সিটিতে আমরা কাজ করি। তো তুমি যেটা বললা যে মেইনলি আমরা কাজ করি হলো কয়েকটা সেক্টরে, এনার্জি সেক্টরে, তারপরে তোমার মেডিকেল সেক্টরে, মেডিকেল সায়েন্স, আমরা ন্যানো মেডিসিন যেটা বলি, আমরা কাজ করি তোমার অবশ্যই কেমিস্ট্রি লাইনে, আমরা কাজ করি ওয়াটার পিউরিফিকেশন নিয়ে, আমরা কাজ করছি তোমার বিভিন্ন ধরনের ন্যানো পার্টিকেলস তৈরি করে এগুলোর অ্যাপ্লিকেশন করা। একটা তো অ্যাপ্লিকেশন বললাম যে তোমার ক্যান্সার ইয়েতে, আমরা কাজ করি বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক কিছুই আমরা করি। বিশেষ করে আমরা সিলভার ন্যানো পার্টিকেল, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা অ্যান্টি মাইক্রোবায়াল যেটা বলে অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট আমরা ইয়ে করি। বাংলাদেশে অনেক প্রফেসর অ্যান্টিব্যাকটেরিয়াল নিয়ে কাজ করে, এবং এটা খুবই ভালো দিক যে অ্যান্টি মাইক্রোবায়াল অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট নিয়ে কাজ করে। আবার অনেকে ন্যানো মেডিসিন নিয়ে কাজ করে, বিশেষ করে আমরা ক্যান্সার ছাড়াও বিশেষ করে কেউ হয়তো মাইকটা একটু মিউট করে দিলে বেটার হবে। তো আমি যেটা বিশেষ করে আমরা আসলে এত মানে ছোট ইউনিভার্সিটি, তো আমাদের লোকজন কম, তো যার ফলে আমরা 10টা থেকে 12টা প্রজেক্ট এ কাজ করছি এখন এই মুহূর্তে। তো হ্যাঁ, 10টা থেকে 12টার মতো প্রজেক্ট। স্যার একজন কমেন্ট করেছে এগ্রিকালচার নিয়ে, ন্যানো টেকনোলজি কি এগ্রিকালচারে? রাইট। তো আমি যেটা কিছুদিন আগে নিউ সাউথ ওয়েলস থেকে একটা ছেলে আসছে, ও পিএইচডি শেষ করেছে, ও এসে ন্যানো পেস্টিসাইডস এর উপর কাজ করেছে। এক্সেলেন্ট কাজ। আমি অবাক হয়ে গেছি যে অস্ট্রেলিয়াতে ওর বস সুপারভাইজার খুবই নাম করা উনি। আমি একটু অবাক হয়ে শুনলাম ওর লেকচারটা আমাদের ইউনিভার্সিটি। সো চমৎকার কাজ করেছে। ও ন্যানো পার্টিকেলস নিয়ে কাজ করেনি ডিরেক্টলি, বাট ওর ইচ্ছা আছে ও অন্য টাইপের কাজ, বাট ওর ভবিষ্যতে ইচ্ছা যে সিলভার ন্যানো পার্টিকেলস অথবা অন্যান্য পার্টিকেলস, আয়রন ন্যানো পার্টিকেলস, বিশেষ করে জিরো ভ্যালেন্ট আয়রন ন্যানো পার্টিকেলস ইউজ করে অনেকেই এগ্রিকালচার, বিশেষ করে পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার উপর কাজ করছে। তো এইটা খুবই ভালো দিক যে কিছু সায়েন্টিস্ট এখানে, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার ইউসি বার্কলে প্রফেসর, সেদিন মানে কয়েক মাস আগে শুনলাম তার লেকচারটা, যে সে দেখাচ্ছে একদম প্র্যাকটিক্যালি যে ন্যানো ফার্টিলাইজার ইউজ করলে যে এবং নর্মাল ফার্টিলাইজার ইউজ করলে যে গ্রোথটা যে হয় গাছের, মানে চিন্তাই করা যায় না। খুবই অল্প সময়ে গ্রোথ হয়ে যাচ্ছে প্ল্যান্টের, এবং খুবই হেলদি ইয়ে করছে। এবং ওই সাথে আবার যে টক্সিকোলজিক্যাল মানে বিষাক্ততা বা এই ধরনের কোনো ইফেক্ট করে কিনা, ওটাও তারা দেখেছে যে ওরকম ভাবে এফেক্ট করে নেই। তো আমার খুবই ভালো লাগলো। আসলে অনেক কাজ করতেছে, যে অস্ট্রেলিয়া এবং আমেরিকার কথা বললাম, আমরা সরাসরি ন্যানো ফার্টিলাইজার, পেস্টিসাইড নিয়ে কাজ করিনি, কিন্তু ইন ফিউচারে আমাদের করার ইচ্ছা আছে। স্যার, ভবিষ্যতে ন্যানো টেকনোলজি সমাজে কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে বলে আপনি মনে করছেন? ন্যানো টেকনোলজি মানে এটার আসলে বলে শেষ করা যাবে না। আমি যতটুকু জানি আমেরিকাতে অসংখ্য ন্যানোটেক বেসড কোম্পানি তৈরি করেছে। ন্যানো রোবট, ন্যানোবট, ন্যানো মেডিসিন ফিল্ডের অনেক কোম্পানি এখানে। আমি অনেক কোম্পানি জানি, এরা ছোট ছোট কোম্পানি, বিভিন্ন ধরনের স্মল এন্টারপ্রিনারশিপ, এরা বিভিন্ন ধরনের গ্র্যান্ড তৈরি করে। আমি যতটুকু জানি বাল্টিমোরে আছে প্রায় 10টা থেকে 12টা ন্যানো টেকনোলজি বেসড কোম্পানি। ওদের কাজ হলো ওরা বিভিন্ন ধরনের ন্যানো পার্টিকেলস তৈরি করে বিভিন্ন ধরনের ন্যানো ফিল্ট্রেশন, যেমন ন্যানো ফিল্ট্রেশন একটা বড় একটা এখন হচ্ছে, কারণ আমরা দেখছি যে মাইক্রোপ্লাস্টিক ছাড়াও পানিতে, যেটা আমরা খুবই বিখ্যাত কাজ, ক্যানাডিয়ান এক প্রফেসর এটা কাজ করেছেন,
খুবই বিখ্যাত, নেচারে পাবলিশন করেছে। দেখা গেছে যে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক জাতীয় জিনিসগুলো, এগুলো আমাদের পানির মধ্যে আছে কিন্তু আমরা দেখতে পাই না, জীবাণু ছাড়াও। হ্যাঁ, ফিল্টার করার ফলে ওইগুলো চলে আসে, কারণ এগুলো ন্যানো পার্টিকেলস অর ন্যানো প্লাস্টিক যেটা বলি। তো মাইক্রোপ্লাস্টিকটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে এখন। ন্যানো প্লাস্টিকের মধ্যে অনেকে কাজ করছে, দেখা গেছে যে ন্যানো প্লাস্টিকও সিক্রেশন হচ্ছে ওয়াটার বটলে। এখন আমি একটা কথা বলি, এই যে সানলাইটের মধ্যে আমরা পানি খাচ্ছি, গাড়িতে থাকছে অনেক সময় ধরে, তো এই যে সানলাইট পড়ার ফলে ওখানে এক ধরনের সিক্রেশন হচ্ছে, সেগুলো হলো মাইক্রোপ্লাস্টিক। এটা আমরা দেখতে পাই না এবং এটা পরীক্ষিত কিন্তু, এবং ওগুলো আমরা খাচ্ছি, মানে পান করছি আর কি, ড্রিঙ্ক করছি। তো এইটা কিভাবে আমরা বের করতে পারবো? রিসেন্টলি এগুলো ধরা পড়েছে, পরীক্ষা গবেষণাগারে ন্যানো প্লাস্টিক পাওয়া গেছে, তারপরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এটা কানাডা, আমেরিকা, বিভিন্ন জায়গায়। আমরা একটা ন্যানো ফিল্ট্রেশন নিয়ে কাজ করেছি, IP66 নিয়ে। ওখানেও আমরা যেটা করেছি যে এই ধরনের ন্যানো বা মাইক্রোপ্লাস্টিকে রিমুভ করেছি 98 থেকে 99%। এটা আমরা আসলে এখনো পর্যন্ত মানে প্যাটেন্ট করার কথা, সামহাউ এটা হয়ে ওঠেনি এখনো, কিন্তু বাট ইট ইজ এ খুব ভালো কাজ হয়েছে। আমরা দেখেছি যে টক্সিক এলিমেন্ট গুলো আমরা 99 থেকে 98% দিয়ে করেছি। তো ওটা আমরা নাম দিয়েছি ন্যানো ফিল্ট্রেশন। তো সেটাই বলছি যে এই যে কাজগুলো অ্যাপ্লিকেশন, তারপর যে বিভিন্ন ধরনের যে ফ্যাব্রিক্স আমরা কাজ করি এখন, এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ। আমরা সিলভার ন্যানো ওয়্যার অথবা সিলভার ন্যানো কিউব নিয়ে আমরা কি করছি যে এক ধরনের পলিমার দিয়ে, যেটা তাই না আমাদের এই যে কাপড় চোপড় যেটা আমরা পরি, যে ফ্যাব্রিক্স, এগুলো তো মেইনলি পলিমারিক ম্যাটেরিয়াল, তাই না, পলিমার। তো এই যে পলিমারের সাথে যে নতুন ভাবে যে আমরা যে সিলভার ন্যানো ওয়্যার, এটা আমাদের কাজ, অ্যাড করে এক ধরনের ফ্যাব্রিক তৈরি করেছে আমরা। ইলেকট্রিক স্পেনিং মেশিন আছে আমাদের ইয়েতে, ল্যাবে, আমাদের সেন্টারে। আব্দুল্লাহ অ্যাডামস ও কাজ করেছে এটার উপর, ও আমরা একটা পেপার ও করেছি MIT-র সাথে। MIT-র ডক্টর কানিজ, সে পোস্ট ডক, শি ইজ ডুইং ভেরি ওয়ান্ডারফুল জব। আমরা রিসেন্টলি 2টা কাজ করেছি। তো কানিজ সাথে কাজ করেছি ও রিওলজিক্যাল পার্টটা দেখে। তো ওর ওই যে স্পিনিং এর ফলে যে ওই যে কাপড়গুলো, ধরো কি নর্মাল কাপড় এবং এই যে ন্যানো ম্যাটেরিয়ালস যে ফেব্রিক্স গুলো, এটা ডিফারেন্স টেকনিক। ধরো তুমি বৃষ্টিতে যাচ্ছ কাপড় পরে, কোট পরে, তোমার বৃষ্টি এগুলো করবে না, অ্যাবজর্ব করবে না, সেটা ন্যানো পার্টিকেলস এর জন্যই। ওটা তোমার পানিটা পড়ে যাবে কিন্তু এটা ভিজবে না। তুমি জুতা পরছো, ওই ধরনের এক ধরনের ন্যানো পিগমেন্টেশন করেছে জুতা তুমি কাদার মধ্যে দিয়ে পড়ছো বা বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটছো, দিচ্ছে না। তো this is the example, this is the fact. Somebody brought those kind of shoes and fabrics. So প্রচুর কাজ হচ্ছে এই ধরনের। আমি জাস্ট একটা বললাম। তারপরে বিভিন্ন ধরনের ফুড স্টোরেজের ক্ষেত্রে, তারপরে অ্যান্টিব্যাকটেরিয়াল, এই যে আমরা সিলভার ইউজ করি, হ্যাঁ, দেখা গেছে যে সোপের মধ্যে বা কসমেটিক্স এর মধ্যে কেন ইউজ করি? আসলে সিলভারের ন্যানো পার্টিকেলস বলে এক ধরনের বস্তু আছে, তাই না, ন্যানো পার্টিকেলস। ওটা ইউজ করার ফলে দেখা গেছে যে আমাদের অনেক কিছুই ব্যাকটেরিয়া বডিতে অথবা অ্যানিমাল বডিতে এগুলো কিল করা যায়। তো সেটাই বলছি যে ন্যানো পার্টিকেলস এর অ্যাপ্লিকেশন বলে শেষ করা যাবে না আসলে। এটা এত অল্প সময়ে এটা শেষ করা। আচ্ছা স্যার, আপনি প্রায় অনেকদিন ধরে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীদের শেখার ধরন নিশ্চয়ই অনেক বদলেছে। আপনার অভিজ্ঞতা আজকের শিক্ষার্থীরা আগের তুলনায় কিভাবে ভিন্ন, এবং আপনি তাদেরকে গবেষণায় কিভাবে উৎসাহ দিয়ে থাকেন? হ্যাঁ, আমি আসলে এই যে কিছুক্ষণ আগে আমি চিটাগং ইউনিভার্সিটির 4টা ছেলে, জায়েদ এবং অন্যান্য ছেলেরা যারা আছে, কিছুদিন আগে ওরা বললো যে স্যার, আমাদের কিছু ম্যাটেরিয়ালস আছে কিন্তু আমাদের এখানে অনেক কিছু ইকুইপমেন্টের অভাব, যার ফলে আমরা
এগুলো ফ্যাক্টরাইজেশন করতে পারতেছি না। স্যার আমাদের আমি একটা উদাহরণ দিলাম আর কি, এরকম অসংখ্য উদাহরণ আছে লাস্ট 10-15 ইয়ার্সে। তো ওরা বললাম যে ঠিক আছে, ওর যে সুপারভাইজার ডক্টর কামরুল এবং ডক্টর ফয়সাল এখন ক্যানাডাতে আছে, এদেরকে বললাম যে ঠিক আছে, ওদের সাথে আমরা একটা হোয়াটসঅ্যাপ মিটিং এ বললাম ঠিক আছে তোমাদের স্যাম্পলগুলি পাঠাও। পাঠানোর ফলে ওদের যে ডেটাগুলি পেয়েছে মানে চিন্তাই করা যায় না, খুবই ভালো ডেটা, ওরা এক্সপেক্ট করতে পারেনি এমনও ডেটা পেয়েছে, টিএম, এসিএম, তারপরে বিভিন্ন ধরনের যে এক্সপেরিমেন্টাল হয় ডাইনামিক্স, লাইট স্ক্যাটারিং, এই সমস্ত আমরা করেছি। তো যার ফলে ওদের হয়েছে কি মাস্টার্সের ডিফেন্স অলরেডি করেছে এই কয়েক মাস আগে এবং ভালোভাবে ওরা করেছে আলহামদুলিল্লাহ। এবং তারা পরবর্তীতে এখন আমি বললাম, আজকে বললাম যে তুমি এই অনুষ্ঠানে আসো, তোমরা পেপার গুলো কি করলা? বলো স্যার আমরা লিখছি। পেপার লেখা তো আসলে ইজি না, প্রচুর সাইটেশন লাগে, ইয়ে করা লাগে। তো এই জন্য বললাম যে আমি গত 10 থেকে 15 বছরে আমার তো মনে হয় শত শত স্টুডেন্ট, আমি যতটুকু জানি এখানে আছে এবং ওখানেও আছে বাংলাদেশে, প্রচুর স্টুডেন্টের সাথে আমি কথা বলি রীতিমতো, প্রতি 2-1 দিন পর পর কথা হয় আমার সাথে, বাংলাদেশে হোক বা বাইরে হোক বা এখানে হোক বা অন্যান্য দেশের স্টুডেন্টরাও যারা খুবই ইন্টারেস্টেড কাজ করতে এখানে, যেহেতু আমাদের ফান্ডিং এর অভাব এখানে একটু, যার ফলে আমি ওদেরকে বলি যে তোমরা লেখালেখি করো বিভিন্ন ইউনিভার্সিটিতে, একটা দুটো না অনেকগুলো ইউনিভার্সিটি লেখালেখি করো, তারপরে ফুল ফান্ডিং এর চেষ্টা করো। এবং অনেকে পেয়েছে। এবং চিটাগাং ইউনিভার্সিটির একটা উদাহরণ আমি দিই, গত কয়েক বছরে শত শত স্টুডেন্ট এসছে আমি যতটুকু জানি, গত বছরই আসছে মনে হয় মেবি 100খানের মতো যতটুকু আমি, শুধু অনলি চিটাগাং ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটি প্রচুর ইউনিভার্সিটি আছে না, আসতেছে হয়তো আমি জানি না। অনেকে আমাকে বুয়েট থেকে, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি থেকে ওরা লিখে যে স্যার আপনি একটু আপনি একটা ইয়ে পাবেন ইউনিভার্সিটি থেকে, একটা মেল পাবেন, আপনি একটু প্লিজ আমাকে রিকমেন্ড করেন। তো আমি সাধারণত এই হেল্পগুলো করি যেটা ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা ওয়ার্কস ভেরি নাইসলি। এবং আলহামদুলিল্লাহ অনেক ছেলে পেলে তারা স্কলারশিপ পেয়েছে, ফুল ফান্ডিং, নট পার্শিয়াল, ফুল ফান্ডিং। এবং এর মধ্যে অনেক ছেলে পেলে আমি উদাহরণ দিতে পারবো, ওই যে জাহিদ আছে, তারপরে ইয়েতে আছে, জর্জিয়াতে আছে, বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটি আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, অনেকেই আছে এরা পিএইচডি করতেছে, অনেকে পিএইচডি করে এখানে পোস্টডক করছে, আবার অনেকে ইমিগ্রেশনের জন্য লেটার অফ সাপোর্ট চাচ্ছে, সেটার জন্য আমরা এখানে করছি, অনেকে আবার বিভিন্ন দেশেও যাচ্ছে। তো আসলে এই যে সাপোর্ট গুলো এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি চেষ্টা করি যারা যোগাযোগ করে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যারা যেতে চায় বা যারা ইয়ে করতে চায়, দে আর ওয়েলকাম টু তাই না, রাইট মি ফর সাপোর্ট অফ লেটার অর লেটার অফ সাপোর্ট। এটা করবো, এটা আমি করি সবসময় ইনশাআল্লাহ। আর আমার কথা হলো যে যারা হায়ার এডুকেশনের জন্য আসতে চায় তাদের জন্য একটাই জিনিস, যে তাদের একটাই যে সেটা করতে হবে যে তাদের জিপিএটা ভালো রাখতে হবে, তারা বিভিন্ন প্রফেসরকে লিখতে হবে। আমরা আসলে এগুলো সব গাইড দিতে পারবো, সবাই ওরা এখন জানে। এই কয়েকজন ছাত্র ইদানিং লিখতেছে, আমাকে ফোন করে, গতকালও আমার এক ফ্রেন্ডের ছেলে ফোন করেছে যে আঙ্কেল আমি আপনাকে ইয়ে করেছি। আমি বললাম ঠিক আছে, ওরা যদি ইয়ে করে আমি তোমার লেটার অফ সাপোর্ট দিয়ে দিব, তুমি 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো, এই ইউনিভার্সিটিগুলোতে, এবং তোমার আইএলটিএস টেস্ট লাগবে, তারপর টোফেল অথবা আইএলটিএস এর স্কোর লাগবে, তোমার জিপিএ লাগবে, এসওপি লিখতে হবে যারা পিএইচডি করবে। এসওপিটি হলো স্টেটমেন্ট অফ পারপাস, ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি বলেছি এটা লিখে আমাকে পাঠাও, এটা আমি দেখে দিব যেটা ঠিক আছে কিনা। তো কিছু কিছু স্টুডেন্ট আছে এই গত সেমিস্টারে আসছে, যেমন ফ্লোরিডাতে আসছে একটা মেয়ে, তো ওর এসওপি, তারপর লেটার অফ সাপোর্ট, এগুলো আমাকে দিতে হয়েছে। এবং মর্গান স্টেটে আসছে অনেকেই, কয়েকজন। তো এটা ভেরি ইন্টারেস্টিং যে এখন ভালো, যে খুবই ইন্টারেস্টিং যে স্টুডেন্টরা এখন খুব সচেতন, বিশেষ করে বাংলাদেশের প্রচুর ছেলে পেলে আমি যতটুকু জানি ওরা অত্যন্ত সচেতন, ওরা বাইরে আসতে চায়, ওরা জানে কিভাবে আসতে হয়। আমাদের সময় যে সময় এই সুযোগগুলো ওরকম ভাবে ছিল।
স্যার বর্তমানে স্যার একটা জিনিস যেটা খুবই দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে অনেক ফান্ডিং কাট হচ্ছে, এটা আমরা অনেক নিউজ মিডিয়াতে দেখতে পাচ্ছি। স্যার এটা আসলে স্যার আমাদের মতো একজন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি স্টুডেন্টদের জন্য কেমন প্রভাব ফেলবে, এটা কি আসলেই প্রভাব ফেলছে কিনা ইতিমধ্যেই? সামিউল, এটা অত্যন্ত মানে কি বলবো প্রাসঙ্গিক এবং রেলিভেন্ট কোশ্চেন এখনকার সময়। আসলে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে দিস ইজ সামথিং যারা আমরা ফ্যাকাল্টি অথবা যারা এডুকেশন রিসার্চার সায়েন্টিস্ট এই দেশে যারা আছে তারা রিয়েলি খুব একটা ভালো নেই। কারণ আমরা যে তুমি যেটা বললা, এভরিবডি নোজ নাও, নট অনলি এই যে হার্ভার্ড থেকে শুরু করে, আমি টপ চার্টের ইউনিভার্সিটিগুলি বলছি, শুরু করে বিভিন্ন বিখ্যাত ইউনিভার্সিটিগুলো এবং সেই সাথে যেগুলো ইউনিভার্সিটি আছে মধ্যম শ্রেণীর অথবা ছোট ইউনিভার্সিটি, সেগুলো এফেক্ট হচ্ছে। তুমি যখন কানটা টানো, তাই না, তখন তোমার সবকিছু কিন্তু চলে আসে। তো যার ফলে এই এফেক্টটা কিন্তু নট অনলি বড় ইউনিভার্সিটি না, বড় ইউনিভার্সিটি বিশাল বড় আকারে ফান্ড আছে, তারা বিগ ফিশ ধরছে এবং ওই ফান্ডগুলো কাট করছে। কাট করার ফলে ছোট ছোট ইউনিভার্সিটিগুলো এফেক্ট হচ্ছে। আমি আবারও বলছি, কারণ তারাও কিন্তু কাট হচ্ছে, কিন্তু ওরকম ভাবে না, ওটা হয়তো পেপারে আসে না। যেমন আমাদের একটা গ্র্যান্ট ছিল, আমারই একটা গ্র্যান্ট ছিল, এটা আমরা বলি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের গ্র্যান্ট। এটা প্রতি 5 বছর আমরা $500,000 পেতাম, ওটা কাট হয়ে গেল আমার। তো যার ফলে আমার পোস্টডক যে কাজ করতো তাকে আমি বলতে গেলে আই লস্ট হিম। বাট সামহাউ ইউনিভার্সিটি এবং আমার যে সেন্টার, যেটা সেন্টারের দায়িত্ব আমি নিয়েছি, তো আমার 50% সে কাজ করবে ইউনিভার্সিটির এবং 50% কাজ করবে আমার হয়ে, এবং পে করবে স্টেট, ইউনিভার্সিটি পে করবে। এখন বাট হি ইজ নট মাই কন্ট্রোল না, ডিপার্টমেন্টের কন্ট্রোল। বাট তারা আমাকে, যেহেতু আমি কাজ করি, সেহেতু আমাকে সপ্তাহে 40 ঘন্টা, তো 40 আওয়ার্সের মধ্যে 20 আওয়ার্স কাজ করি। তো 20 আওয়ার্স ইজ নট এনাফ এক সপ্তাহ কাজ করার জন্য, কিন্তু এটি রিয়েলিটি, এটি আমাকে কাছে একটা উদাহরণ দিলাম। তো এই যে এফেক্ট করছে এখন স্টুডেন্ট যেটা আছে, যেটা আমি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কাজ করি, এই যে যারা পোস্টডক কাজ করতেছে, আমি কয়েকজন পোস্টডক আমাকে ফোন করেছে যে স্যার আমরা 6 মাস পরে কি হবে আমরা জানি না, উই ডোন্ট নো উইল গেট দ্য ফান্ডিং ফর পরবর্তীতে। এটা কিন্তু খুবই আশঙ্কাজনক ব্যাপার। এবং স্টুডেন্ট যারা আছে, বিশেষ করে যারা F1 এ আছে এবং যারা F1 আন্ডার F2 তে আছে, বা যারা পড়াশোনা করছে F1, তাদের যে একটা বিশাল একটা ব্যাপার হয়ে গেছে, তাদের যে এই যে গ্র্যাজুয়েশনে পড়ে যে ওপিটি বলে, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বলে, এই ওপিটিটাও একটা এখন হুমকির সম্মুখীন, যেটা কাট করে দিতে পারে কিনা, এখন পর্যন্ত করেনি। তারপরে ওপিটি করার পরে ওরা যখন জবে ঢুকবে, যেটা খুবই দুঃখজনক, এটা আমার মনে হয় সবাই জানে, বা এটা পেপারে এসছে, ফলাওভাবে প্রচার হয়েছে, যে একটা জবে একটা প্রতিষ্ঠানে ঢুকতে গেলে তাকে $100,000 $100,000 দিতে হবে। এটা মানে সম্পূর্ণ এটা সম্পূর্ণ কিভাবে দিবে একটা ছেলে $100,000 দিয়ে জবে H1 ভিসা, যেটা বলে H1 ভিসা, ওয়ার্কিং ভিসা বলে, কিভাবে সম্ভব এটা? তো এই ধরনের কঠিন সমস্যার মধ্যে, এবং আমি যতটুকু জানি এম্বাসিতে যারা এখন পার্সিয়াল ফান্ডিং পে অথবা যারা সেলফ ফিন্যান্সের জন্য অ্যাপ্লিকেশন মানে করে ভিসার জন্য, এবং যারা ফুল ফান্ডিং এর জন্য করে, আমি শুনেছি যে ফুল ফান্ডিং এর মধ্যেও কয়েকজন তারা রিজেক্ট করেছে, আর অন্যান্য তো দূরের কথা। অথচ কয়েক বছর আগে প্রচুর ছেলে পেলে আসছে, দে আর সো লাকি যে তারা এমনও আসছে যে ইয়েতে তোমার সেলফ ফিন্যান্সেও আসছে, এরকম আছে প্রচুর ছেলে। আচ্ছা স্যার, বাংলাদেশে এখন অনেক তরুণ ন্যানো টেকনোলজি গবেষণায় আগ্রহী, কিন্তু তারা জানে না কোথা থেকে কি শুরু করতে হবে জিনিসটা। তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আমার পরামর্শ হলো, আমি বলি এই যে আমার স্বপ্ন তো অনেক কিছুই। আমি বাংলাদেশে যাচ্ছি নেক্সট মান্থে ইনশাআল্লাহ। আমি প্রতি বছরই সেমিনার দেওয়ার চেষ্টা করি বিভিন্ন ইউনিভার্সিটি, অনেকগুলো, আমি প্রায় 35টা ইউনিভার্সিটির সাথে কাজ করি।
তো এর মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে কিছু কিছু, এআইবি, এখানে মাহবুব রাব্বানী আছে, ওর একটা সেন্টার করেছে অনেক কষ্টের পর। ইট ওয়াজ নট ইজি, অনেক বছর পরে একটা সেন্টার করেছে, ও চেষ্টা করছে করতে। ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর সুশান একটা সেন্টার করেছে কয়েক বছর আগে, যেটা আমার মাধ্যমে হয়েছে। ও চেষ্টা করছে, ও একটা ফান্ডিং এ পেয়েছে। ওই দিন আমরা ওর কমিটি মেম্বার যারা আছে প্রায় 10-15 জন, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন ইউনিভার্সিটি, এবং আমার ফ্রেন্ড সায়েন্স ল্যাবের যে চেয়ারম্যান ডক্টর সামিনা, সেও ছিল। যাই হোক, তো ও গ্র্যান্ট পেয়েছে, এবং গ্র্যান্টের ফলে যে একটা ছোট গ্র্যান্ট, 10 লাখ টাকার গ্র্যান্ট, ও বললো যে আমরা কিভাবে এই গ্র্যান্টটাকে দিতে পারি। তো ওরা ছোট ছোট $75,000 টাকা করে দিয়ে 10 জনকে, প্রথম 21 জন অ্যাপ্লাই করেছে, হয়তো 10 জনকে দিবে বা পরবর্তীতে আরো দিবে। তো দ্যাটস গুড। এবং ওই যে বিভিন্ন প্রফেসরকে দিবে এই টাকাটা, বা এই যে মাহবুব রাব্বানী, ও টাকা পেয়েছে, একটা গ্র্যান্ট পেয়েছে, ও কাজ করবে। আমি 2টা উদাহরণ দিলাম, এরকম আমি অনেক উদাহরণ আছে। আমি জানি ড্যাফোডিলে কাজ হচ্ছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, আমি ওখানে ইনভলভ হতে চাচ্ছি, ওদেরকেও হেল্প করতে চাচ্ছি। আমি জানি নর্থ সাউথে হচ্ছে, ব্র্যাকে হচ্ছে, তারপর আমি প্রাইভেট ইউনিভার্সিটি শুধু বলছি, অস্টে হচ্ছে, আসাম ইউনিভার্সিটি হচ্ছে, আর যে বড় বড় ইউনিভার্সিটিগুলো যেমন ঢাকা ইউনিভার্সিটি অলরেডি আছে, জাহাঙ্গীরনগরে আমি যাব, ওখানেও ভালো ডক্টর শরীফ কাজ করছে, তারপরে কুয়েটে ডক্টর ইউসুফ কাজ করছে, ওর সাথে আমার ভালো কাজ আছে, ডক্টর আমজাদ ভালো, যে এখন তো ডিন, ভালো কাজ করছে। তারপরে আমার ফ্রেন্ড আছে এখানে ডক্টর মিজানুর রহমান, ওরাও কাজ করছে ওখানে। ডক্টর আমি বলবো ও সেন্সের উপরে কাজ করছে। ডক্টর হাসনাত, ও খুবই পাইওনিয়ার রিসার্চার, ওর সাথে আমার কাজ আছে। তারপর বাইরে কাজ করছে ডক্টর মুজিবুর রহমান, he's another big shot, big researcher. কিংস আব্দুল আজিজে আছে, ভালো, অত্যন্ত হাই লেভেলের কাজ করছে। ডক্টর মহসিন আছেন, প্রফেসর মহসিন, কিং সাউথ ইউনিভার্সিটি, উনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ফার্মাসিস্ট, উনি মেনলি ফার্মাসি প্রফেসর, উনি ন্যানো মেডিসিন নিয়ে কাজ করেন এবং খুবই ভালো কাজ করেন। উনি অনেক বাংলাদেশে অনেক কাজ করছেন উনি। তারপরে প্রফেসর নর্থ সাউথের প্রফেসর শাহরিয়ার আছে, ও ফার্মাসির চেয়ারম্যান। আমি আসলে অন এন্ড অন শত শত বলতে পারবো, মানে টিচার এবং ফ্যাকাল্টি। এখন স্টুডেন্ট যারা কাজ করে তাদের আন্ডারে, এদেরকে নিয়ে আমার স্বপ্ন যে, আমি বিশ্বাস যে, আমি সবসময় যখন যাই, যখন স্টুডেন্টরা আসে, এবং আমার বিশ্বাস যে তাদের মধ্যে একটা খুবই ইন্টারেস্ট যে ন্যানোটার উপর, ন্যানো রিসার্চের উপর কাজ করা, বিশেষ করে ম্যাটেরিয়াল সায়েন্স যেটা বলি, হ্যাঁ, যদি তুমি বড় আকারে বলতে পারো, ম্যাটেরিয়াল সায়েন্সের মধ্যে ন্যানো সায়েন্স পড়ে, তারপরে তোমার বায়োম্যাটেরিয়ালস পড়ে, তাই না? তারপরে তোমার প্রচুর ধরনের কাজ আছে ম্যাটেরিয়াল সায়েন্সের মধ্যে। তারপরে এই যে শহীদ আছে কোরিয়াতে, ও পড়াশোনা করতেছে, শহীদ বাফটে, এই যে বিজিএমই, ওখানে কাজ করে, সেটা খুবই ভালো কাজ করে, অনেকগুলো পেপার করে এখন কোরিয়াতে সে মাস্টার্স করছে। তো আমি আসলে অন এন্ড অন বলতে পারবো। আসলে আই এম প্রাউড অফ দেম, আমি যাদের নাম বলতে পারি নাই। তারপর এখানে এই যে মর্গান স্টেটের রিনি, আমাদের কেমিস্ট্রি নিয়ে ঢাকা ইউনিভার্সিটি, ও পিএইচডি কমপ্লিট করেছে, কনগ্রাচুলেশন। আমার এখানে ও কাজ করেছে এবং খুবই ভালো কাজ করেছে। ওর এই যে গত কয়েকদিন আগে একটা পেপার পাবলিশড হয়েছে এসিএস জার্নালে। আমি আসলে চেষ্টা করি চতুর্মুখী ভাবে হেল্প করার জন্য। আমি একটা মাত্র মানুষ, তবু চেষ্টা করি যে একটু যদি হেল্প হয় একটা স্টুডেন্টের, একটা প্রফেসর কাজ যাতে কাজ করে একটা পেপার করতে পারে, একটা ছেলের যাতে মাস্টার্স করে ফেলতে পারে, একটা ছেলের যাতে পিএইচডি কমপ্লিট করতে পারে, অলওয়েজ আমি এই ব্যাপারে সচেতন এবং আমি ইনশাল্লাহ করে যাচ্ছি, করব। এবং এটাই আমার মেইন ব্রত আর কি, মেইন স্বপ্ন। আর বাংলাদেশে আমি প্রতি বছরই যাই, কিন্তু ওই তো আলোর নিচে, তাই না, একটা কথা বলে না যে প্রদীপের নিচে কিন্তু অন্ধকারও থাকে, তাই না? অনেক কিছু ল্যাক আছে, অনেক কিছু সমস্যা আছে বাংলাদেশে, অনেক কিছু ইগো আছে, অনেক কিছু আছে, অনেক আমি আসলে সমস্যার কথা
বলতে পারবো না, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যে ইয়াং জেনারেশন, আমরা তো চলে যাবো একসময়, আবার তোমরা আসো, তোমাদের মতো আসবে, বা যারা আমাদের মতো ইয়াং প্রফেসর আসবে তারা ইয়ে করবে, এটি তো হওয়া উচিত এবং হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি মাঝে মাঝে একটু হতাশ হই যখন আমি চেষ্টা করি ডোর টু ডোর যাই বিভিন্ন জায়গায়, দেখা গেল যে অনেক কিছুই হয় না যেটা আমি চাচ্ছিলাম, যেটা হয় না। হ্যাঁ, হয়তো আমি এই যে 31 তারিখে একটা বড় একটা হাই প্রোফাইল মিটিং হবে সায়েন্স ল্যাবে, ওখানে সচিবরা থাকবে, সায়েন্স এন্ড টেকনোলজির সচিব থাকবে, তারপরে অর্থ সচিব থাকবে, সায়েন্স ল্যাবের চেয়ারম্যান থাকবে, অন্যান্য ইউনিভার্সিটির প্রফেসররা থাকবে, 4 থেকে 500 সায়েন্টিস্টরা থাকবে। তো ওখানে আমি একটা কথা বললাম, গিয়ে একটু কথা বললাম, একটা রিকগনিশন দিল। দ্যাটস নট দ্য আই ওয়ান্ট, দ্যাটস নট দ্য আই ওয়ান্ট, আই ওয়ান্ট টু গো মোর ডিপার। আমি চাই যে এখানে আরো কাজ হোক, যে সায়েন্টিস্টরা বসে, অনেকেই দেখা গেছে যে আমি অনেক কমপ্লেইন শুনি যে অনেকের কাছে ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু অনেক ইউনিভার্সিটি চাচ্ছে যে ভাই একটু হেল্প করেন আমার স্টুডেন্টের, মানে ইট ওয়াজ ভেরি হার্ড ফর দেম টু গেট দ্য ডেটা। হ্যাঁ, এখন অনেক সময় দেখা গেছে একটা ছেলে পারছে না, টাকা পয়সা নেই, আরে বাবা এটা ভলান্টিয়ারলি করে দিলেই তো হয়। আবার অনেকে করে যে কাজটা করলো, করে দেখা গেছে যে তাদের নাম দেয় না। হোয়াট ইজ দিস? অ্যাকনলেজ করেন, দ্যাটস নট ফেয়ার। তো এই ধরনের সমস্যা অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই বলা যায়। আরেকটা জিনিস আমি বলবো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সবাই চাই যে আমাদের বাংলাদেশটাকে, আমি আমেরিকায় থাকি, হয়তো বলতে পারে আমি আমেরিকা থেকে কিন্তু আমি বাংলাদেশকে সাহায্য করতে পারি। ডক্টর মশিউর রহমান সিঙ্গাপুরে আছেন, সাহায্য করতে পারে। ডক্টর রেজা, ডক্টর জায়রা মালয়েশিয়াতে আছে, ডক্টর মহসিন বা ডক্টর মুজিবুর রহমান সৌদি আরবে আছে, বা কোরিয়াতে ডক্টর সালে আছে, বা অন্যান্যরা যারা আছে, অথবা জাপানে অনেক প্রফেসর আছে, এখানে জাপানে আমার পরিচিত, আমেরিকাতে যারা আছে, অস্ট্রেলিয়াতে যারা আছে, সবাই তো আমরা চাই যে আমরা কিন্তু ওইখান থেকে কিন্তু এসেছি। আমরা কিন্তু ভুললে চলবে না যে আমরা বাংলাদেশি। আমরা যতই যেখানে যাই না কেন, দিস ইজ নট আওয়ার কান্ট্রি। আমরা বাংলাদেশটা হলো আমাদের শেকড়, মূল, ওখানটাই আমাদেরকে চিন্তা করতে হবে সবসময়, যে আমাদের যে ওখানকার যে ছেলেপেলেরা যারা স্টুডেন্ট, প্রচুর ছেলেপেলে, ওদের আগ্রহ আছে, কিন্তু তারা দেখা গেছে পয়সার জন্য, কেমিক্যালসের জন্য, ইনস্ট্রুমেন্টের জন্য অনেক কিছু করতে পারে না। সত্যি কথা, আমি লাস্ট 15-20 ইয়ার্স এগুলো দেখেছি। হ্যাঁ, এই প্রবলেমগুলো দেখেছি। তো এখন কথা হলো এগুলো সলভ করা তো ওভারনাইট করা যাবে না। এখন আমাদের কথা হলো আমাদের সচিব সাহেব এগিয়ে আসতে হবে, আমাদের ফ্রেন্ড ডক্টর মিজানুর রহমান আসতে হবে, অজয় আসতে হবে, একজন বিওটির মেম্বার আসতে হবে, একজন আমি যারা পলিটিক্যাল লিডার আছে তাদেরকে আসতে হবে, হোয়াটএভার। তো আমরা আসলে লাস্ট 55 ইয়ার্সে কি দেখতে পাচ্ছি যে আমাদের এডুকেশনটা কোথায় চলে গেছে। সবচেয়ে দুঃখজনক এটাই। আমরা কিন্তু হতে পারতাম ইন্ডিয়ার মতো। আমরা ইন্ডিয়ার কত কাজ হচ্ছে আমি তো জানি, আই নো, কারণ আমি অনেক ইউনিভার্সিটিতে কাজ করি। আমরা হতে পারতাম, আমরা যদিও ছোট কান্ট্রি, বাট আমাদের প্রচুর লোকবল আছে যেটা অন্য দেশে নেই। তারপরে তাই না, অন্য দেশের কাজ হচ্ছে, অন্য ছোট ছোট ইউনিভার্সিটি, শ্রীলঙ্কাতে ভালো কাজ আমি দেখেছি, পাকিস্তানে, ইভেন পাকিস্তানে অনেক কাজ হচ্ছে। তো সেই জন্য আমি বলছি যে আমি বললে তো হবে না, দিস ইজ নট ওয়ান ম্যান শো, উই হ্যাভ টু কাম টুগেদার, তাই না? টিম ওয়ার্ক যেটা আমরা এখানে বলি, এখানে আমরা প্রত্যেকটা এই যে প্রফেসরের সাথে আমরা কাজ করি, টিম ওয়ার্ক ছাড়া হবে না। এই যে আমরা একটা সেন্টারে যাবো, একটা জায়গায়, ওখানে ওরা বলে দিচ্ছে তুমি যদি এখানকার 13-14টা ইউনিভার্সিটি আছে এর আন্ডারে কাজ না করো, তাহলে কিন্তু আমরা এটা মেনে নিব না। ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্যাম অ্যাজ এ কোলাবরেটর। আর পৃথিবীতে যেহেতু গ্লোবালাইজেশন, এখন ওইভাবেই কাজ করতে হবে। এই যে প্রফেসর হাসনাত, তার অনেক স্ট্রাগল, অনেক সময় কেমিক্যালস তার নেই, অনেক সময় কাজ করতে পারে না, অনেক সময় ইনস্ট্রুমেন্টেশনের অভাব, কিন্তু হি ইজ এ জিনিয়াস প্রফেসর, তাই না? তারপরে তোমার অনেক আছে এখানে, অনেক প্রফেসর আছে কাজ করে, বুয়েটে আছে অনেক প্রফেসর, অনেক কাজ করে। এই যে প্রফেসর বাসিদ ভালো কাজ করে ন্যানোর উপর, তারপরে প্রফেসর নকিব কাজ করে। আমি যতটুকু জানি যে আমি যাচ্ছি 3টে ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে তোমার জানুয়ারিতে। একটা হবে যে আমজাদ আছে এখানে, প্রফেসর আমজাদ, ওখানে ন্যানোর উপর, ম্যাটেরিয়াল সায়েন্সের উপর একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে 10-11 তারিখে। বুয়েটে হবে 15-16,
এবং কুমিল্লাতে হবে 9-10। তো এই যে কনফারেন্সগুলো হচ্ছে, আগে আমাদের সময় আমি দেখতাম না যে যখন আমরা ছিলাম এই ধরনের কনফারেন্স হতো না, এখন কিন্তু হচ্ছে না যে তা না, কিন্তু উই ক্যান ডু মোর এবং একসাথে কাজ করে অনেক কিছু আমরা করতে পারি। আসলে এই মুহূর্তে যেহেতু টাইম ব্যাপার আছে, আমি এবং যারা শুনছে তারা মাত্র খুবই অল্প সংখ্যক, আমি এর মাধ্যমে হয়তো এটা পরবর্তীতে ইউটিউব বা বিভিন্ন ইয়েতে যাবে। আমি চাচ্ছি যে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট, আসলে আমরা যারা আছি বিশেষ করে এডুকেশনে বা রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার যেটা বলি বাংলাদেশে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে সবাইকে, এভরিবডি। এখন আমরা মুখে বললে তো হবে না, উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমরা অনেক সময় দেখা গেছে মুখে আমরা বলি, কিন্তু উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। না, তোমার কথা শোনা যাচ্ছে। ওকে স্যার। স্যার এক্ষেত্রে স্যার আমরা দেখছি যে আমাদের ভালো ভালো বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে ল্যাবগুলোতে অনেক রিসোর্স কনস্ট্রেইনড হয়। এই যে রিসোর্স কনস্ট্রেইনড যে বিষয়টা, এইভাবে স্যার এখানে স্যার গভর্নমেন্ট এন্ড বিশ্ববিদ্যালয় কিভাবে আরো মানে অবদান রাখতে পারে এটা আরো শক্তভাবে গবেষণাটা ন্যানো টেকনোলজিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? এক্সিলেন্ট। এগুলো ধরো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, আমি বললাম না ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে ইদানিং আলাপ করেছি, তারপরে AIB-তে তো অলরেডি আমি ইনভলভ, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে ইনভলভ, ঢাকা ইউনিভার্সিটি ইনভলভ, জাহাঙ্গীরনগরের সাথে ইনভলভ। তো আমি তো আসলে ওই গভর্নমেন্টের কাছে যাইনি, আমি গিয়েছি প্রথমে হলো যারা কোর লেভেলে কাজ করে, এবং যারা স্টুডেন্ট কাজ করে। দ্যাটস দ্য ওয়ে, আমার ওয়ে অফ থিঙ্কিং। ওভাবে আমি গিয়েছি লাস্ট ফিউ ইয়ার্স, আমি গিয়েছি এবং সশরীরে গিয়েছি, এবং আমি বক্তব্য দিয়েছি, আমি কথা বলেছি ডিসির সাথে, প্রভিসির সাথে, এবং যারা কাজ করে বোর্ড অফ ট্রাস্টি মেম্বারদের সাথে কাজ করেছে যারা, তাদের সাথে আমি কথা বলেছি। সবাই আগ্রহ, কিন্তু ওই যে ল্যাক অফ, যেটা তুমি বললা যে ল্যাক অফ ফান্ডিং, তারপর রিসোর্সেস, তারপরে তোমার ইনস্ট্রুমেন্টেশন যে নাই যে তা না, আছে কিছু কিছু জায়গায়, কিন্তু নট এনাফ, তাই না? তো এই জন্য যদি আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা তাদের ইচ্ছা যে ইনস্ট্রুমেন্ট কিনবে বা ফান্ডিং থেকে, তো তাদের মেইন সোর্স হলো যে ফান্ডিং। সো আমি জানি যতটুকু গভর্নমেন্ট ইউজিসি ফান্ডিং ক্রিয়েট করেছে, যেমন হিট গ্র্যান্ট আছে, এটা করেছে, অনেকে পেয়েছে। তারপরে সুশান বা অন্যান্য প্রফেসররা পেয়েছে, আমি যতটুকু জানি এর আগেও ইউজিসি থেকে। তো ওই গ্র্যান্টগুলো অবশ্যই হেল্প করে ইনস্ট্রুমেন্ট কিনতে বা রিসার্চারকে হায়ার করতে, পোস্টডক হায়ার করতে, অথবা যারা স্টুডেন্টকে হায়ার করতে, কারণ ওদেরও তো একটা ইয়ে আছে, তাই না, স্টাইপেন্ডের ব্যাপার আছে। তো এই যে টাকার সোর্সটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে যেটা আমি বলবো যে বিশেষ করে গভর্নমেন্টকে আসতে হবে, বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আছে, যেমন সায়েন্স ল্যাব, অ্যাটমিক এনার্জি সেন্টার, তারপরে আরো বায়োটেকনোলজি সেন্টার আছে, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আছে, এগুলো হেল্প করতে হবে। আমি আবার বলছি যে এইটারই অভাব, যে তোমার যে কোলাবোরেশন, এটা কিন্তু অত্যন্ত অভাব। আমি দেখেছি, আমি এটা বলবো না, আমি দেখেছি যে এই জিনিসগুলো, কোলাবোরেশনটার অভাব। আবার কেউ করেন যে না তা না। ইদানিং আমি দেখতে পাচ্ছি যে রাজশাহীতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হলো, তারপর আরো সামনে আসতেছে। এই কনফারেন্স গুলো হলে যে বিভিন্ন ইউনিভার্সিটি আসবে, বাইরে থেকে আসবে, এগুলো হলে অনেক কিছু থেকে বেরোয় আসা যাবে, যে তাই না, যে উই হ্যাভ টু বি গ্লোবালাইজেশন, উই হ্যাভ টু বি থিঙ্ক অ্যাবাউট বিয়ন্ড হোয়াট উই আর থিঙ্কিং, যে এগুলো থেকে বেরোয় আসতে হবে, এবং নিজের দিকে তাকালে হবে না, যে উই হ্যাভ টু স্যাক্রিফাইস। কারণ আমরা তো একে অন্যকে হেল্প করার জন্যই, তাই না, মানব জাতিটার সৃষ্টি, আমি যেটা মনে করি, তাই না, উই নিড টু হেল্প ইচ আদার, সেটাই। তো এইটাই আর কি চিন্তা রেখে, যদি গভর্নমেন্টটা বিশাল একটা ফ্যাক্টর, আমি জানি না কোন গভর্নমেন্ট আসে নেক্সট, তাই না, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বা হোয়াট এভার, আমাদের ওটা মাথা ব্যথা নেই, যেই আসুক, আমাদের এডুকেশন সিস্টেমটা, আমাদের রিসার্চ ইনফ্রাস্ট্রাকচারটা, এটা
দিকে লক্ষ্য রাখতে হবে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হুএভার কাম, হ্যাঁ, লোকজন কাকে আনে, বাংলাদেশের লোকজন, এটা তাদের ব্যাপার। বাট আমাদের এডুকেশনটাকে যদি, একটা কথা আমি সবসময় বলি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, তাই না? শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা পড়েছি। তো এইটা বিকল্প আর নেই। আমরা হ্যাঁ, হচ্ছে 30-40 years 50 years ago বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক ডিফারেন্স। তোমাদের মতো ছেলেরা অনেক স্মার্ট, আমি জানি যে প্রাইভেট ইউনিভার্সিটি বা সরকারি ইউনিভার্সিটির ছেলেমেয়েরা অনেক স্মার্ট। এরা এখন তাই না, এরা এখন প্রচুর ছেলেপেলেরা বাইরে পড়ছে, প্রচুর ছেলেপেলেরা ভালো করতেছে, এখানে অনেকে জয়েন করতেছে, ফ্যাকাল্টি, রিসার্চার, কোম্পানিতে জব করতেছে, প্রচুর আছে এখানে। নাসাতে জব করছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে জব করছে আমাদের জুনিয়র যারা আছে, এবং এই ছেলেরাই এখান থেকে পড়াশোনা করেই ইয়ে করেছে। আবার কেউ অন্যান্য দেশে গিয়েছে, আবার নিজের দেশের প্রতি একটা আগ্রহ আছে। আমার হলো, আমি যা করেছি চেষ্টা করেছি, বাট আমি তো বললাম তো আমার মানুষের তো পাওয়ার শেষ নেই। আমি এখন বাংলাদেশকে যদি কিছু দিতে পারি, I don't know how much I can give to Bangladesh, but I'll try my best. এটা হলো আমার মানে মন থেকে বলা, যেটা আমার মন থেকে বলা, যে আমি যতটুকু পারি আমি চেষ্টা করব স্টুডেন্টকে হেল্প করা, ফ্যাকাল্টিদের হেল্প করা, আমার লাইনে যারা আছে বা রিসার্চ করা তাদেরকে ইয়ে করা, এটাই আমার ইয়ে। তবে তোমার ওই যে কথাটা আবারও বলছি, আমাদেরকে এই সমস্ত ইয়ে থেকে ওপেন মাইন্ডেড হতে হবে, বেরিয়ে আসতে হবে। স্যার একটা যেমন উদাহরণ দিচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না, যেমন তারা কিন্তু অতটা উন্নত ছিল না, ওরা খুবই র্যাপিডলি গ্রো করেছে। আর তারা গভর্নমেন্ট থেকে তারা যে জিনিসটা করেছে সেটা দেখেছি যে রিভার্স ব্রেন ড্রেইন করেছে। তাদের স্টুডেন্টরা বিভিন্ন দেশে ছিল, ওরা একটা জিনিস করেছে, সায়েন্টিস্ট হান্টার নামে একটা ওরা প্রোগ্রাম চালিয়ে ওদের স্টুডেন্ট গুলোকে তাদের দেশে ব্যাক নিয়ে এসেছে। তা আমাদের বাংলাদেশে কেন আমরা এই জিনিসটা আমরা করছি না? আমরা কেন রিভার্স ব্রেন ড্রেইন করতে পারছি না? জিনিসটা কি, যদি আমরা রিভার্স ব্রেন ড্রেইনটা না করতে পারি তাহলে আমাদের দেশ কিভাবে উন্নত হবে? আর আমরা একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি যে আমাদের সায়েন্টিস্টরা, আমাদের স্টুডেন্টরা যখন পিএইচডি করতে যাচ্ছে আর তখন বাংলাদেশে ব্যাক করতে চাচ্ছে না জিনিসটা। এটা স্যার কিভাবে? এটা আসলে প্রশ্নটা একদম মানে কি বলবো, এটা ব্যাপক আলোচনার ব্যাপার আছে, তাই না? আসলে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে। তবে এটা ঠিক যে অনেকে বলে, প্রশ্ন করে, আমি দেখি মিডিয়াতে, নিউজ মিডিয়াতে, যে বাংলাদেশে গিয়ে দেখা গেছে যে, আমি একটা উদাহরণ দিই, কোরিয়া থেকে এক স্টুডেন্ট পিএইচডি শেষ করেছে, যে ও বাংলাদেশে যেতে চায়। তো বাংলাদেশে যাওয়ার পর ওর প্রবলেমগুলো আমাকে বলেছে যে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, আমাকে ইয়ে করেনি, এবং অথচ সে হি ইজ ফিট ফর দ্যাট পজিশন। তারপরে তোমার আমি একটা উদাহরণ দিলাম। তারপরে ওখানে গিয়ে দেখা গেছে যে অনেকেই যারা গিয়েছে তারা খুবই ফ্রাস্ট্রেটেড, তারা অনেক কিছুই শিকার হয়েছে। তারপরে পরবর্তী দেখা গেছে ওরা অনেকে চলে গেছে, অনেকে ওখানে আছে। তো এই জন্য এই জিনিসগুলো দেখে, তোমাদের মতো ইয়াং যারা দেখে, এগুলো দেখার ফলে তারা একটা ইয়ে ভাব নিয়ে আসে, তাই না? আরেকটা ব্যাপার আছে, সত্যি কথা, ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে। তুমি দেখো, একটা ছেলে, দুইটা ছেলে উদাহরণ দিই আমি, এখানে পিএইচডি করতেছে একটা ছেলে, আমি উদাহরণ এর আগেও দিয়েছি আরটিভিতে, জাহিদুল ইসলাম, ও পিএইচডি করে। ছেলেটা অত্যন্ত পরিশ্রম করেছে, অনেকগুলি পেপার করেছে, তারপরে ও ফুল ফান্ডিং নিয়ে এখানে আসলো, তারপর পিএইচডি করতেছে। তো এখন ওর ধরো, আমি বলছি না যে ও পাস করার ফিরে যাবে কিনা, ওটা হলো ওর ব্যাপার, কিন্তু ও যেটা করছে যে ওর ফ্যামিলিকে সাহায্য করছে। এখানে ও যে টাকা পায়, ওই টাকা, অনেক টাকা ও সেভ করে, দেখো, একটা ফ্যামিলি, তার ভাইয়ের পড়াশোনা করাচ্ছে, তার বোনকে বিয়ে দিচ্ছে, তার একটা বাবা মাকে একটা ঘর করে দিচ্ছে। আই মিন ইট, জাস্ট চিন্তা করো। এবং এরকম অসংখ্য ছেলেপেলে আছে এখানে, হ্যাঁ, করছে। এবং তারা পরবর্তী দেখা গেছে যে বাংলাদেশে যদি ফিরে যায়, হ্যাঁ, এখানে আতিক আছে কানাডাতে, ও ফিরে যাবে। এই যে ও জাস্ট ডিফেন্স করলো, আমি যারা বললাম, আমি শিওর ও আছে, ও ডিফেন্স করেছে, খুবই ভালো ডিফেন্স করেছে এবং হাই স্কোর নিয়ে, কংগ্রাচুলেশন আতিক। তো ও
চলে যাবে, ও অ্যাটমিক এনার্জি সেন্টারে এমপ্লয়ি, ওখান থেকে ছুটি নিয়ে আসছে, কিন্তু ও যাবে, বলে যে যাবে, জয়েন করবে। কিন্তু আমি জানি না যে ওখানে গিয়ে ও কতটুকু সার্ভাইভ করতে পারবে, ওটা ওর ব্যাপার। কিন্তু বাট ইটস নট ইজি, বুঝছো? এই যে তোমার কথাগুলো, উদাহরণগুলো আমি একটা একটা দিচ্ছি। তবে আলটিমেটলি আমরা তো চাই যে বাংলাদেশে গিয়ে এই যে চায়নার মতো, চায়নাতে অনেক যায়, আবার চাইনিজরা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ চাইনিজরাও আছে, ওরা যায়, ওরা দুই জায়গায় কাজ করে, ওখানে কাজ করে, এখানেও কাজ করে। হ্যাঁ, দ্যাট ইজ মাই প্ল্যান টু। তো দুই জায়গায় কাজ করে, বুঝছো? তো কাজ করে এবং তাদের স্টুডেন্টদের এখানে নিয়ে আসতেছে, ওখানে নিয়ে আসতেছে, বুঝছো? এই ধরনের ভবিষ্যতে এগুলো চিন্তা ভাবনা করতে হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ নিড মানি, তাই না? ইউ নিড টু হ্যাভ মানি টু সার্ভাইভ। তো এটা যেখানেই হোক, বাংলাদেশে হোক, এখানে হোক। তবে বাংলাদেশে আমার চিন্তা ভাবনা যে এখান থেকে যে কিছু করা যায় না বাংলাদেশ থেকে, এটা আমি মানব না, কারণ এখান থেকে অনেক কিছু করা যায়। আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, তাই না? তো এরকম যারা আছে আমার চেয়েও ভালো কাজ করতে পারবে, এবং আমার বিশ্বাস যে করতে পারবে ওরা, এবং বাংলাদেশকে করবে, আমি শিওর। কারণ আমরা যারা বাইরে আছি, আমরা কিন্তু দেশের প্রতি অত্যন্ত আমরা কিন্তু ফিল করি, শিওর। এই যে ডক্টর মশিউর রহমান সিঙ্গাপুর আছে, আমি জানি শিওর হি ফিলস দ্যাট ওয়ে অলসো। যারা মালয়েশিয়াতে আছে, বা আমি শিওর, আমি 100% শিওর। আমার লক্ষ্য হলো যে আমি আমার বাংলাদেশকে, আমাদের যে জেনারেশনটা আসতেছে, এরা যাতে আমাদের মতো সাফার না করে, বুঝছো? আমাদের মতো না করে। কিন্তু লক্ষ লক্ষ ছেলেপেলে আছে এখানে, সবাইকে তো ধরো ইয়ে করা যাবে না, এটা মেধার ব্যাপার আছে, ইয়ের ব্যাপার আছে, বাট ওয়াই নট, উই ক্যান ট্রাই, তাই না? এটা যদি প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রফেসররা, ফ্যাকাল্টিরা সবাই যদি ইয়ে করে, আমার কথা হলো যে আমরা তো সবাই, তোমরা আসতেছো না বাইরে, সবাই পারছো না অনেকে, তাই না? অ্যাপ্লাই করার পরে এখানে কত পার্সেন্ট আসে, তাই না? খুবই কম। কিন্তু বাংলাদেশে তো আছে, বাংলাদেশে তো অনেক কিছু করা যায়, তাই না? বাংলাদেশে করছে না, অনেকেই করছে, চেষ্টা করতেছে। এই যে বিভিন্ন প্রফেসর আছে না, এই যে এরা তো বাইরে থেকে পড়াশোনা করে দিয়েছে, তারা আছে না, তারা কাজ করছে না, তারা সেন্টার করছে না, অনেক 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 প্রফেসর আছে ওখানে, তারা বাইরে থেকে স্যাক্রিফাইস করে তারা ওখানে কাজ করতেছে, টিচিং করতেছে, রিসার্চ করতেছে, চেষ্টা করতেছে। যদিও রিসার্চে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক সুযোগ সুবিধার দরকার, প্রাইভেট ইউনিভার্সিটি ওরকম ভাবে ইয়ে করে নেই, বাট দে ট্রাই। আর পাবলিক ইউনিভার্সিটি, যেগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলো, ওগুলোতে আছে, অবশ্যই কাজ করে, প্রচুর পাবলিকেশন হচ্ছে, কিন্তু উই ওয়ান্ট মোর, তাই না? সবাই তো বেশি চায়। স্যার, আপনি দুইবার উইলসন এলকিন্স প্রফেসরশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ইনোভেশন অফ দ্য ওয়ার্ল্ড হিসেবেও স্বীকৃতি পেয়েছেন, এবং আপনি গবেষণার জন্য প্রায় $5.1 মিলিয়ন বেশি অনুদান পেয়েছেন। এই অর্জনগুলো আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে, সংক্ষেপে যদি? আসলে এগুলোর যে কোনো অ্যাওয়ার্ড বা রিকগনিশন, এটা অবশ্যই সবাই যারা পায় তাদের অবশ্যই একটু আনন্দ দেয়, বাট তাদের সেই আনন্দটাকে আর একটু দূরে নিয়ে যায়, তখন তারা আর একটু নেশার মধ্যে, অ্যাডিকশনের মধ্যে চলে যায়, যে আর একটু ভালো কাজ যদি করতে পারতাম, আমি যদি আর একটা বেটার প্যাটার্ন করতে পারতাম, আর একটা মানে ডিসকভারি করতে পারতাম। এইভাবেই তো নোবেল যারা পেয়েছে, এই যে ভদ্রলোক লেবানন থেকে এসছে, তুমি জানো, কেমিস্ট্রি, ক্যালিফোর্নিয়াতে ভদ্রলোক পেলেন, অমর নাম, যিনি, তাই না, ইমিগ্রেন্ট, তাই না, সেই প্যালেস্টিনিয়ান ছিল, তারপর লেবানন থেকে এখানে কি স্ট্রাগল, হ্যাঁ, ইউকে থেকে এখানে, বাট নাও হি গট দ্য নোবেল প্রাইজ। দেখো, এই যে মানুষের যে পাওয়ার তো শেষ নেই। অবশ্যই আমার ওগুলো আমি পেয়েছি, আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড, এগুলো অবশ্যই আমার ভালো লাগে। তবে আমি মনে করি যে দিস ইজ, এটা আমাকে অনুপ্রেরণা দেয়, বাট আমি মনে করি আমার লক্ষ্যস্থলে আমি যেতে পারিনি, সত্যি কথা বলতে গেলে আমি যেতে পারিনি। তবে আমার একটাই লক্ষ্য, যে বাংলাদেশে যদি আমি জানি না, এবার যাব ইনশাল্লাহ, যদি যাই, আমার ইচ্ছা আছে যে যদি কিছু করা যায়, একটা ন্যাশনাল ভাবে, হ্যাঁ, ন্যাশনাল ন্যানো সেন্টার বা এই ধরনের যদি কিছু করা যায়, যেটা আমার স্বপ্ন, বাট আই ডোন্ট নো। হ্যাঁ, এটা যেখানে থাকবে, সবকিছুই থাকবে এবং সবাই এসে কাজ করবে ওখানে, যেমন প্রত্যেকটা দেশে একটা ন্যাশনাল ন্যানো ইনিশিয়েটিভ আছে, ন্যানো সেন্টার আছে, এখানেও আছে, আমি ওটার মেম্বার,
আমেরিকাতে, এখানেও আছে। তারপরে প্রত্যেকটা জায়গায় একটা ন্যানো একটা আছে। এই যে মালয়েশিয়ার ডক্টর জায়রা আছে, ন্যানো ক্যাট, তাদের একটা সেন্টার আছে, ভেরি ভেরি নাইস। আই এম প্রাউড। এবং শি ইজ বাংলাদেশি এবং তার স্টুডেন্ট ফয়সাল আছে, এরা কাজ করে। ইদানিং আমি ইদানিং তাদের সাথে পরিচয়, আমি যদিও মালয়েশিয়া যাব। ডক্টর রেজা আছে সারাওয়াকে, মালয়েশিয়ায়, ও আমার খুবই লং টাইম কোলাবরেটর। ডক্টর মুজিব আছে, ডক্টর মহসিন আছে, বললাম তো এরা আমার লং টাইম। আমি ওখানে যাব এবং কথা বলবো, কিন্তু কথা হলো যে আলটিমেটলি আমাদের সবার কিন্তু লক্ষ্য একটাই, বাংলাদেশকে হেল্প করা, তোমাদেরকে হেল্প করা, তোমাদের মতো ছাত্রদের হেল্প করা। দিস ইজ, বিলিভ ইট অর নট, দিস ইজ, এটাই সত্যি কথা যে তোমাদেরকে কিভাবে হেল্প করা যায়। তোমরা যেখানেই থাকো, অস্ট্রেলিয়া থাকো বা ইন্ডিয়াতে যাও অথবা মালয়েশিয়া যাও অথবা আমেরিকা আসো, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হলো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করে রিসার্চ করে আমাদের চেয়ে আরো ভালো করো। দ্যাটস দ্য মেইন গোল, দ্যাটস দ্য ভিশন অর মিশন, তাই না? এটাই আমি সবসময় চিন্তা করি আমার মাথায়। আর আমার অর্জনগুলো এগুলো আসবে আবার আরো। আমি আর একটা অ্যাওয়ার্ড পাবো ইনশাল্লাহ। আমি একটা সেন্টারে যাচ্ছি, সেটা তোমার 2.1 মিলিয়ন, ওটা নতুন ভাবে করা হচ্ছে। সেটা তোমার অত্যন্ত খুব সফিস্টিকেটেড বিল্ডিং। আই ওয়াজ সারপ্রাইজড ওখানে যাওয়ার পরে। ওদের যে যারা ফ্যাসিলিটিস পিপল, ওরা দেখালো আমাকে। তো ওখানে ক্লিন রুম তৈরি করবো আমরা, ফ্যাব ল্যাব তৈরি করব। তো এখানে তো করব ভালো কথা, কিন্তু এটা তো এখানকার কাজ, তাই না? বা কোলাবোরেশন কাজ করব আমরা। কিন্তু বাংলাদেশে আমার তো স্বপ্ন একটা ক্লিন রুম হবে কোথাও না কোথাও, তাই না? একটা ফ্যাব ল্যাব হবে, তাই না? সেন্টার হচ্ছে, বিভিন্ন জায়গায় কিছু কিছু হচ্ছে, কিন্তু ইনস্ট্রুমেন্টের অভাব। তো এই ধরনের জিনিসগুলো আসতে হবে। এই জন্য এককভাবে যদি একটা ন্যাশনাল ভাবে করা যেত, যেটা আমি বারবার বলে আসতেছি, এখানকার মানুষজন বাঙালিরা বলে যে আপনার সেন্টার বা ওখানকার কি খবর। আমি বললাম আই ডোন্ট নো, আমি চেষ্টা করতেছি। তো এই আর কি। তো এটা আমি এখনকার যারা আছে, এই যে ডক্টর সালেহ সাহেব, ওনার অফিসে আমি গিয়েছিলাম গত জানুয়ারিতে। আমি আমার হোয়াইট লেটার, যেটা সাদা কাগজ বলি, যাই হোক হোয়াইট পেপার বলি আমরা, ওটা আমি দিয়েছি আমার প্ল্যানটা। তারপর আমি এবারও দেখা করব, কিন্তু বাট আসল, তাই না, কমিটমেন্ট এবং কাজ, এগুলোর সাথে তো মিল থাকতে হবে। স্যার, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষ প্রশ্ন হিসেবে আপনি জানতে চাই, আপনি যদি বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চান, সেটি কি হবে স্যার? তরুণ যারা বিজ্ঞানী, এবং আমার মেসেজ ওটাই যে প্লিজ ডোন্ট গিভ আপ এনিথিং, ডোন্ট গিভ আপ, যেটা বলে এখানে, যে কোনো কিছুতেই হতাশ হলে হবে না। অনেক ছেলেপেলেরা আছে এখানে, আমি বললাম না, উদাহরণ দিলাম, ওরা হতাশ হয়ে যায় যে স্যার আমি তো অনেকগুলোতে অ্যাপ্লাই করেছি অনেক জায়গায়, তারপরে বাংলাদেশেও অ্যাপ্লাই করতেছি, বাংলাদেশে ওই ধরনের স্কোপ নাই। আমরা ট্রাই। তো দেখা গেছে যে ওরাই আবার হয়ে যাচ্ছে সবকিছু পরবর্তীতে। তো এই জন্য যারা তরুণ বিজ্ঞানী, বিশেষ করে আমি দেখেছি যে কিছু কিছু ইউনিভার্সিটিতে ওরা ওদের প্রেজেন্টেশনে আমি দেখেছি, বা পোস্টার ইয়েতে, বা ওদের যে কাজগুলো দেখেছি, যারা আমাদের সাথে কাজ করে, এটা খুবই প্রমিজিং। এবং আমি বলবো যে ওরা, আমরা যেটা করতে পারি না তোমাদের বয়সে বা ওই বয়সে, তারা অনেক আগে এগিয়ে আছে, এটা আমি বলতে পারবো। বাট ইটস নট বিগ লেভেল, হ্যাঁ, মানে বিগ নাম্বার। আমি যেটা বলতেছি, আমি চাচ্ছি যে ওইটাই, যে আরো তরুণরা আমাদের মতো যারা আছে প্রফেসর বাংলাদেশে বা বাইরে, তাদেরকে ফলো আপ করতে, তাদের সাথে যোগাযোগ করার জন্য, তাদের সাথে তাদের কাজগুলো দেখার জন্য, লিটারেচার রিভিউ করা। হ্যাঁ, প্রথমে স্টার্ট করতে তো তোমার লিটারেচার রিভিউ করা। তো তরুণ যারা বিজ্ঞানী যারা আছে, তাদেরকে বলবো যে লিটারেচার বা তারা কিসের উপরে ইন্টারেস্টেড, ওই সাবজেক্টগুলোর উপর পড়া, একটু বিশেষ করে জার্নাল রিভিউ করা, এবং প্রফেসরের সাথে যাওয়া, প্রফেসরের কাছে যাওয়া। অনেকে ভয় যেতে চায় না, হ্যাঁ, একটু মানে শাই ফিল করে, কিন্তু ইউ হ্যাভ টু গো টু দেম।
এবং আমাদের প্রফেসরও অনেক সময় দেখা গেছে যে ওরকম ভাবে ইয়ে করে না, হেল্প করে না। এটাও নজর রাখতে হবে যে আমাদের প্রফেসরদেরকেও ওরকম ভাবে নজরে দেখতে হবে। তো এটাই বলছি যে আমি খুবই আশাবাদী তরুণ প্রজন্ম যারা আছে, যারা বিজ্ঞানী হতে চায়, রিসার্চ গবেষক হতে চায়, অথবা ফ্যাকাল্টি হতে চায়, অথবা অন্য কোনো পেশায় যেতে চায়, তাদের একটাই উদ্দেশ্য যে প্লিজ ডোন্ট গিভ আপ, জাস্ট ট্রাই ইউর বেস্ট। এবং এটাই হলো আমার যেটা আমিও করেছি আমার জীবনে, এবং আমার সাথে যারা আছেন বা যারা দেখবে, যেমন ডক্টর মশিউর রহমান, অবশ্যই উনি চেষ্টা করেছেন, এবং যার ফলে উনি সিঙ্গাপুরে আছেন। সিঙ্গাপুরে খুবই একটা ভালো দেশ, খুবই উন্নত, মানে আমি যতদূর জানি দে আর ভেরি ভেরি গুড ইউনিভার্সিটি, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি ভালো কাজ করে। তো উনি ওখানে আছেন, উনি অবশ্যই আমি শিওর যে এই যে বিজ্ঞানী.org, এই যে উনি অনেক বছর যাবৎ কাজ করছেন, এটা কেন কাজ করবেন? ওনার একটা ভিশন আছে, তাই না? এই জন্যই তো কাজ করছেন। তো এই জন্যই বললাম যে আমরা যদি সবাই যদি যার যার স্থানে আমরা যদি কাজ করে যাই, সত্যিকার অর্থে ভালো কাজ করে যাই, আমরা যেখানেই থাকি না কেন, আমার বিশ্বাস যে আমরা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো, তাই না? অনেক অনেক। কিন্তু দুঃখজনক হলো আমরা সেটা কি করছি, সেটাই। তো যারা ইয়াং তোমরা আছো, এটাই আর কি আমার বিশ্বাস যে তোমরা আমাদের চেয়েও ভালো করতে পারবে। আচ্ছা, আমি অডিয়েন্স থেকে কোশ্চেন নিতে চাচ্ছি, যদি কেউ কোশ্চেন। হ্যাঁ, আমার মনে হয় একটু কোশ্চেন, এবং আমার মনে হয় সবাই যদি একটু ক্যামেরা আসলে ভালো লাগতো আর কি। So thank you so much, sir, for the nice talk, and thank you so much. Congratulations, you just got it. He just finished his PhD, mashallah. Very good. হ্যাঁ, ধন্যবাদ স্যার অ্যাকনলেজ করার জন্য। সো আপনার যে স্যার, মানে আমি তো 5 বছর ইউএসএ তে, স্যারের যে আমি স্যারের সাথে আসলে স্যারকে আমি ফলো করি অনেকদিন থেকেই, কিন্তু ইন পার্সন আসলে কথা বলা হয় নাই। কিন্তু খুব রিসেন্টলি কথা বলা হয়েছে। স্যারের যে ডেডিকেশন, মোটিভেশন এবং দেশপ্রেম, এটা হাইলি অ্যাপ্রিসিয়েবল। সো আই অ্যাপ্রিসিয়েট ইউ ডেডিকেশন স্যার। সো আপনার যে দেশপ্রেম, দেশাত্মবোধ, মানে বিদেশের থেকেও যে দেশের জন্য কিছু করা যায় এবং দেশের জন্য চিন্তা করা যায়, সো আপনি স্যার একটা মানে এক্সাম্পল আর কি। তো আমি স্যার মানে আমার তো বাংলাদেশের রুট, আমি দেশে চলে যাবো ইনশাল্লাহ। তো আমি আমার দেশের পক্ষ থেকে, মানে যদি এটা একটা স্পর্ধা আমার বলা, তো দেশের পক্ষ থেকে আপনার প্রতি স্যার কৃতজ্ঞতা, এবং আশা করি আপনার যে চেষ্টা দেশে একটা ন্যানো টেকনোলজি ইনস্টিটিউট করা, যে আমি বিশ্বাস স্যার ইনশাল্লাহ আপনার যে মানে ইচ্ছা, অদম্য ইচ্ছা, আপনার যে ডেডিকেশন, আপনার যে স্যাক্রিফাইস, আই বিলিভ এটা একটা মানে সুন্দর মানে সফলতার দিকে যাবে ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন স্যার, আমরা আপনার ছাত্রের সমান, ছাত্রতুল্য ছাত্রই স্যার। তো এবং আপনার যে ইন্সপিরেশন স্যার, আসলে ইটস রিয়েলি অ্যাপ্রিশিয়েবল। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমি তো একটু বলি, 1 মিনিটের মধ্যে শেষ করব, বেশিক্ষণ না। তুমি আমি দেখেছি তুমি চমৎকার একটা আর্টিকেল লিখেছো, মানে এটা খুবই চমৎকার, এবং তোমার মধ্যেও আমি দেখেছি দেশপ্রেম। নট অনলি এটা, আমি বলতেই বাধ্য হচ্ছি, কারণ আমি তোমার সাথে তুমি যেটা বললা যে অনেকদিন যাবতে তুমি মিশিগানে আছো এবং ভালো কাজ করেছো, এবং আমার বিশ্বাস যে তুমি অ্যাটমিক এনার্জিতে জয়েন করে এবং ভালো করবা, এবং সবসময় আমরা কিপ ইন টাচ ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো এখানে শামিন নাহার লিখেছেন, উই আর ইমেন্সলি অনার্ড অ্যান্ড প্রাউড টু হ্যাভ এ গ্রেট প্রফেসর লাইক ইউ. Your motivation and advice will be remarkable among all your stars. Stay blessed, Bhaiya. Thank you, Sharmin. Lina, ও চমৎকার, ও খুব মিডিয়া জগতে আছে, খুবই ভালো করছে। ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই, এবং আমার বিশ্বাস যে আমরা মিডিয়া জগতে অথবা সোশ্যাল মিডিয়া অথবা এডুকেশনে অথবা যে জায়গায় থাকি না কেন, সবাই যদি আমরা সাপোর্ট করি এগেইন, আমার বিশ্বাস যে আমরা অনেক কিছু করতে পারবো, এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। আর কেউ প্রশ্ন? স্যার আমি কিছু একটু কমেন্ট করতে চাই। যে কথাগুলো সবগুলো শুনলাম, স্যার তো বাংলাদেশের পায়োনিয়ার। হ্যাঁ, উনি দেশে আসলে তার ফ্যামিলির সাথে একদিন সময় কাটাতে পারেন না, উনি সারা দেশে ঘুরেন।
অনেক চেষ্টা করছেন এবং স্যারের একটু যেটা আমার জানা, আমি যেহেতু জানি স্যার আপনার প্রচেষ্টা চালিয়ে যান। আমরা একটু স্লো, কিন্তু তারপরে হচ্ছে। আর এবার আপনি আসলে আমরা যে ল্যাবটা করেছি এটা আপনারই অবদান এসে দেখে যাবেন। আর আমাদের দেশে স্যার সবচেয়ে বড় যে সমস্যা এটা হচ্ছে গিয়ে আপনার মিডিয়া কাভারেজ যদি পায় তখন আপনার যারা ডিসিশন মেকার তারাও কিন্তু ইন্সপায়ার্ড হয়। আপনার আমাদের দেশে অনেকে অনেক বড় কাজ করতেছে, গোপনে কিন্তু অনেকে আছে যে ভালো ভালো পাবলিকেশন করছে, রিসার্চ ল্যাব করছে। যেমন আমি আজকেও কিন্তু সুশান্ত স্যারের সাথে আমি সারাদিন ছিলাম ওনার ল্যাবে, ওইখানে বেশ কিছু স্টুডেন্ট প্রেজেন্টেশন দিয়েছে, তারা ভালো কাজ করছে, কিন্তু কেউ জানে না। এটা হলো বড় সমস্যা। তো আপনি যেরকম দেশে আসলে একটা টক দেন, কোনো একটা টেলিভিশনে স্পেশালি টিভিতে দেন, এরকম যদি দেশের বিভিন্ন বিজ্ঞানীদের নিয়ে আপনার রেগুলারলি বিভিন্ন আলোচনা হতো, তাহলে একটা কালচার তৈরি হতো। এই কালচারটাই তো আমাদের দেশে নাই। আপনি যদি কাউকে বলেন যে আমি একটা টক দিতে চাই, সে দেখা যাবে যে তার ওই বিজনেস আওয়ারের চিন্তা করছে, যে আপনার 20 মিনিট কথা বললো, এই 20 মিনিট এসে তার লস হচ্ছে। এই জায়গাটা থেকে একটু বের হতে হবে এবং মিডিয়া পার্সোনাল যারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর দেশে আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, কিছু জিনিস কিন্তু স্যার আপনি তৈরি করছেন। এই যে আপনার এখন রিসেন্টলি কিন্তু বেশ কিছু কনফারেন্স হচ্ছে, যে আপনার মনে আছে 2020 সালে কিন্তু আমরা প্রথম করেছিলাম ন্যানোর উপরে কনফারেন্স। আপনি আসার কারণে এটা তো সারা দেশে একদম জানাজানি হয়ে গিয়েছে। এখন হচ্ছে কিন্তু স্যার, এখন পর মানে কনফারেন্স হচ্ছে। এই যে কনফারেন্স গুলো হচ্ছে, এটা কিন্তু একজন আরেকজনকে উৎসাহিত করবে। এই রিসেন্টলি বোধহয় আপনার শাহজালাল বিশ্ববিদ্যালয় হইলো, আপনি আসবেন বুয়েটের ওইটাতে, আবার কুমিল্লারও দেখলাম অ্যানাউন্স করছে। যশোর এগুলো কন্টিনিউ করলে আপনার এক সময় হয়ে যাবে স্যার। এখন তো ফান্ডিং হচ্ছে। এবার যখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যাদেরকে প্রজেক্ট দিয়েছে, অন্যান্য বছর আপনার সর্বোচ্চ 3 লাখ টাকা দিত, এবার 7 লাখ 10 লাখ টাকা পর্যন্ত দিয়েছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি সত্ত্বেও তো এই হবে স্যার, হবে, সমস্যা নাই। আপনিও গিভ আপ করবেন না। আমি জানি আপনি কোথায় আপনি হতাশ, আমার জানা, আমার তো জানা, বাট ডোন্ট গিভ আপ। হ্যাঁ, আপনি আপনার অনেস্ট ইন্টেনশন, এটা নিশ্চয়ই এটা মানে রেওয়ার্ডেড হবে। আর এখানে মশিউর স্যার যিনি আছেন, উনি ওনার সাথে কি আমার কি কোথাও কথা হয়েছিল তোমার স্যারের মাধ্যমে? আছেন নাকি ডক্টর মশিউর স্যার? এখন নেই মনে হচ্ছে। আচ্ছা, অনেক রাত, ঠিক আছে। উনি মানে বায়োটেকনোলজি, ওনার ফিল্ড কি ন্যানো বায়োটেকনোলজি, সামথিং লাইক দ্যাট, বায়োটেকনোলজি। তো মেডিকেল এআই। জি, যাই হোক, আপনার বুঝতে পারছি। তাহলে উনি সম্ভবত আমাদের এখানে এসেও ছিলেন এআইতে। স্যার আপনার যে বক্তব্য, এটা এখানে যারা আছেন তাদের সবাইকে উৎসাহিত করবে। আর আমার মনে হয় ওনারা বিভিন্ন চ্যানেলেও শেয়ার দিবেন। তো আরো বেশি লোক শুনবে, বেশি লোক উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, আপনার সাথে যোগাযোগ করবে। দেশে যারা আছেন তাদের সাথেও যোগাযোগ করতে পারে। আর ন্যানো টেকনোলজি দিয়ে স্যার আপনার নেতৃত্বে আমরা বাংলাদেশে একটা ন্যানো সোসাইটি করলাম। তো এই সোসাইটিতে লোকজন জয়েন করতে পারেন। এটা তাদেরকে আরো বেশি মানুষের সাথে কানেক্টেড হওয়ার সুযোগ তৈরি করে দিবে। আমাদের ফেসবুকে গ্রুপ আছে, পেজ আছে, অনলাইন সার্চ করলে পাওয়া যাবে, ওয়েবসাইট আছে। যারা ন্যানো টেকনোলজি বা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করতে চান, তারা ওইখানে গেলে আরো বিভিন্ন লোকের সাথে কানেক্টেড হতে পারবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর কেউ প্রশ্ন করবে? তাহলে কি এনিওয়ান? ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, দিস ইজ শারমিন। ও, কেমন আছেন? কেমন? সরি, আমি স্যার বললাম না, কারণ আমি তো আপনার বোন। আর আমি ভিডিওটা ওপেন করতে পারছি না, কারণ আমি এখন মশারির মধ্যে, আমি এখন ঘুমাবো। তারপরও অনেকক্ষণ ধরে একদম শুরু থেকেই আমি শুনেছি, শুরু থেকেই ছিলাম, ডিনার করেছি, মোবাইলটা সাথেই ছিল। Actually, as a media personality, I would like to share my opinions. You are a great person, no doubt about it. You are a great scientist, no doubt about it. But you need support from media, especially.
So I am there always for you, and আমি আপনার জন্য কিছু প্ল্যান করেছি, সেটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে আপনাকে আপনার অ্যাপিয়ারেন্স প্রেজেন্ট করার জন্য, এবং আপনার যে ন্যানো টেকনোলজি শুধু না, আপনি ইয়াং স্টার্স যারা আছে, আমি ইয়াং স্টার্সই বলি কারণ তরুণরা আমাদের কাছে লাইক স্টার্স, তো তাদের জন্য আপনি যে মোটিভেশন একটা রিয়েলাইজেশনের কথা বলেন, মোটিভেশনাল স্পিচ প্লাস আপনি যে বন্ধুর মতো আপনি তাদেরকে বোঝাচ্ছেন বা তাদের প্রতি আপনার হাত বাড়িয়ে দিচ্ছেন, এটা আসলে সত্যি খুবই প্রশংসার দাবিদার। আর আমি চাই যে আপনি আসেন ডিসেম্বরে, ইনশাআল্লাহ একসাথে বসে আমরা একটা মিটিং করব যে আমরা একটা সায়েন্টিস্টদেরকে নিয়ে কোনো পডকাস্ট শো করতে পারি কিনা। তো সেটা আসলে যতই প্রচারই প্রসার, আপনি স্যার যতই জুম মিটিং করছেন বা যাই হোক, এটা একটু বড় আকারে আপনাকে মিডিয়াতে আসতে হবে। আর আমার ছোট বোন হিসেবে একটা রিকোয়েস্ট, ইটস নট অ্যাডভাইস, ইটস আ রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট, যে আমরা ভাবি যে আমরা তো জানি যে ফুলের কলি থেকেই ফুলটা ফুটে, রাইট? তো আমার মনে হয় যে কলি থেকেই আপনি শুরু করেন না কেন, আপনাদের মতো এরকম সায়েন্টিস্ট, এরকম ব্যক্তিত্ব আসলে স্কুল লেভেলে, কলেজ লেভেলেও যাওয়া উচিত। কারণ ওইখানকার যারা স্কুল কলেজ লেভেলের ছেলে মেয়েরা, ওরা আপনাদের দেখে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখবে যে আই ওয়ান্ট টু বি আ সায়েন্টিস্ট লাইক হিম। তো আমার মনে হয় হয়তো ওরা এত বড় কিছু বুঝবে না, কিন্তু ওরা তো সায়েন্স বুঝে, 7, 8, 9, 10 ওরা তো সায়েন্স বুঝে, ওরা ন্যানো টেকনোলজিও বুঝে। কারণ এখন এই সাইবার যুগে আমরা আসলে অনেক কিছুই, আমাদের ছেলেমেয়েরা অনেক কিছু মানে অনেক কিছু ব্যাপারে অ্যাডভান্স, ওরা অনেক কিছুই বোঝে যেটা আমরাও বুঝতাম না আমাদের সময়। তো আমার কাছে মনে হয় ভাইয়া, আপনি যদি চান আমি আপনাকে বিভিন্ন স্কুল কলেজ লেভেলে গেস্ট স্পিকার হিসেবে সায়েন্স নিয়ে, মানে যাদের ভীতি আছে বা বড় হয়ে তারা সায়েন্টিস্ট হতে চায়, হয়তো এমন আছে কেউ হয়তো হতে চায় না, কিন্তু আপনার একটা সেশন করার পরে তার হয়তো সেই স্বপ্নটা তার ভেতরে গ্রো করবে, তাই না? তো আমার কাছে মনে হয় যে ভাইয়া কলি থেকেই ফুল ফোটান, মানে একটু স্কুল কলেজ লেভেলেও আসবেন আপনি, তাহলে ছেলে মেয়েরা না ছোটবেলা থেকেই ওদের পরিচ্ছন্ন মানসিকতা তৈরি করতে পারবে। আমি আর বড় করতে চাই না কথা। থ্যাংক ইউ সো মাচ। জি নো থ্যাংক ইউ সো মাচ, তোমার অ্যাডভাইস তো চমৎকার অ্যাডভাইস। জি না আমি কিন্তু তোমার গত জানুয়ারিতে তেজগাঁ পলিটেকনিক স্কুলে প্রায় 400-500 স্টুডেন্ট, ওটা তো আমার স্কুল, ওটা দিয়ে শুরু করেছে। ওখানে মেজর জেনারেল শাইখুজ্জামান ছিল, এখন বর্তমানে যে বাংলাদেশে খুব নামকরা অনকোলজিস্ট প্রফেসর ফরিদ ছিল, ও লন্ডনে থাকে, আমার ফ্রেন্ড। আমরা তিনজনই একই স্কুলে। তো ওখানকার যে হেড মিস্ট্রেস, আমরা ওখানে বক্তব্য দিয়েছি, আমরা ওদেরকে কথা শুনিয়েছি আমাদের। আর ছিল বাদল, ছিল বুয়েটের প্রফেসর ছিল, তো তাহসিন রেজা বাদল। তো আমরা এই কয়েকজন ছিলাম এবং আমরা আমাদের ফিল্ডে কথা বলেছি ওদেরকে, পুরো কয়েক ঘন্টা ছিল আর কি। এই যে তুমি যেটা বললা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্টেম এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট হাই স্কুলের লেভেল থেকে। এখানে কিন্তু আমরা বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছে, বাংলাদেশি যারা, তাদের ছেলেকে আমরা আমাদের ল্যাবে সামারে এসে ওরা রিসার্চ করে, তুমি যেটা বলো, ওরা হাই স্কুল স্টুডেন্ট। আপনি তো সব স্টেম ডে করলেন না? আমি তো পার্টিসিপেট করেছিলাম স্টেম ডে, মানে ছিল। তো ওই যে তুমি যেটা বললা, আসলে কিন্তু ওখানেই তো ওই যে কলি বললা না, ওটাও আমার ইচ্ছা আছে। আই ক্যান গো, আমার তো অসুবিধা নেই। আর একটা বিষয় ভাইয়া, যে জেলা লেভেলের যদি এখানে অনেক বড় বড় প্রফেসর আছেন, আমি মনে করি যারা এখানে এখন প্রেজেন্ট আছেন, অনলাইনে আছেন, অনেক বড় মানের তারা মানুষ এবং তারা অনেক জ্ঞানী। তাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে, তারা যদি বড় আকারে একটা কনফারেন্স করে, সেখানে ইনসাইড বাংলাদেশ, আমরা কিন্তু কনফারেন্স, আমি কিন্তু বিভিন্ন দেশে গিয়েছি, আমেরিকাতে গিয়েছি, অস্ট্রেলিয়া গিয়েছি, টাকা খরচ করে গিয়েছি কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য।
কিন্তু আমরা যদি আমাদের দেশের সম্পদ আপনাদের মতো যারা সায়েন্টিস্ট দেশের বাইরে কাজ করছেন তাদেরকে নিয়ে যদি বাংলাদেশ ইনসাইড বাংলাদেশে একটা বিগ কনফারেন্স করি, অনেক সাড়া পাবেন। স্কুল কলেজ লেভেলের ছেলেমেয়েরাও সেখানে অল্প টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে, শুধু ঢাকা না, আমি চাই জেলা পর্যায়ে থেকেও আসুক, কারণ জেলা পর্যায়ে অনেক ছেলে মেয়ে পিছিয়ে আছে, অনেক ছেলে মেয়ে পিছিয়ে আছে। আমি চাঁদপুর কুমিল্লাতেও অনেকগুলো কলেজ স্কুলে গিয়েছি। এই যে আমি কিন্তু এগুলো অনেক কিছু করছি, বাট আসলে একটু হ্যাঁ তা তো অবশ্যই। আসলে খুব হয় না যে সায়েন্স কিন্তু মজার একটা জিনিস, এটা যদি একটু মজা দেওয়া যায়, মানুষকে বোঝানো যায়, তখন আসলে আমার মনে হয় যে প্রেজেন্টেশনটা অনেক বড় ব্যাপার। আমরা যখন নিউজ পড়ছি, টক শো করছি, আমরা কেন নিজেকে পরিপাটি করে টেলিভিশন স্ক্রিনের সামনে বসি? কারণ প্রেজেন্টেশনে মানুষ আকৃষ্ট হয়, আর যখন আকৃষ্ট হয় তখন তার আগ্রহ জন্মায়, তখন সে শোনে বিষয়টা কি হচ্ছে ওখানে। সো দ্যাটস অল, আমি আর এত সময় নিতে চাই না। শারমিন আপুর সাথে কি আমার দেখা হয়েছে আপনার এই যে ইয়েতে স্যার, উনি ছিলেন বোধহয় ওই প্রোগ্রামে? হ্যাঁ, গত জানুয়ারিতে যে প্রোগ্রাম হলো, আমি তো ওইখানে ছিলাম। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি আইইউবি তে আমরা এগুলা করি, ওটা আউটরিচ প্রোগ্রাম করি। স্টুডেন্ট 11 ক্লাস 12 ক্লাস তারপরে 9 10 ওদেরকে দিয়ে আমরা ইনোভেটিভ আইডিয়া শেয়ার করার জন্য আপনার সেমিনার, তারপরে আপনার কম্পিটিশন এর আয়োজন করি। আর সারা দেশের জন্য কিন্তু আমি ইনভলভ আছি একটা অর্গানাইজেশনের সাথে, চিলড্রেন সায়েন্স কংগ্রেস। এটা কিন্তু বিশাল বড় প্রোগ্রাম হয়, একদম জামিলুর রেজা চৌধুরী স্যার যখন ছিলেন তখনকার সময় থেকে, ঠিক আছে, এটা এখনো হয়। আর আমি যদি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে যদি কোনো প্রয়োজন পড়ে, আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই। আমি সায়েন্স কমিউনিকেশন নিয়ে কাজ করছি, আমি সায়েন্স কমিউনিকেশন নিয়ে কাজ করছি। আমি একটা ওয়ার্কশপ আয়োজন করতে চেয়েছিলাম। জি টেলিভিশন চ্যানেলে আপনারা কিন্তু প্রোগ্রামও প্রপোজাল দিতে পারেন যে আমরা এরকম প্রোগ্রাম করতে চাই, টেলিভিশন চ্যানেলগুলোতে আমি কানেক্ট করে দিতে পারবো। বাকিটা আসলে টেলিভিশন চ্যানেল মালিকদের উপর ডিপেন্ড করছে এবং স্পন্সরের উপর ডিপেন্ড করে, বাট আমি আপনাদেরকে কানেক্টেড করে দিতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে, টেলিভিশনে বিজ্ঞান নিয়ে অনেক কম, নাচ নিয়ে হচ্ছে, গান নিয়ে হচ্ছে, কিন্তু আমি বলছি না যে একেবারে হচ্ছে না, আমি বলছি যে বেশি হয় না। শুধুমাত্র রসু আছেন না, রসু উনি করেন বিটিভিতে, আর অন্যান্য চ্যানেলে ওই রকম ভাবে হয় না। আমি আপনার সাথে যোগাযোগ করবো, স্যারের কাছ থেকে আপনার নাম্বার নিব। চলে গেছি, আমরা কথা বলতে পারি, আমরা প্রোগ্রাম থেকে চলে গেছি যে মডারেটর যারা আছে। আমি আমজাদের কাছ থেকে শুনি। আমজাদ, তোমার কনফারেন্স সম্পর্কে একটু বলো। আমজাদ, শুনছো? আচ্ছা, আমি তাহলে বিদায় নিচ্ছি স্যার, আমার সকালে অফিস তো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর জামালউদ্দিন স্যারকে আজকে সময় অসাধারণ কথা বলার জন্য। আমরা আশা করি আপনার এই সাক্ষাৎকার বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য নতুন প্রেরণার উৎস হয়ে থাকবে। বিজ্ঞানী অর্গের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই স্যার। আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করা হলো।